হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্যায়বৃত্ত অধ্যায়ের 5 নম্বর লেকচারে। সো আশা করি সবাই আমাদের এই প্লেলিস্টটা অ্যাক্সেস করছো, যেখানে আমরা পর্যায়বৃত্ত অধ্যায়ের একদম এ থেকে জেড সব কিছু কভার করতেছি, তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত। এর বাইরে এই অধ্যায়ে আর কিছুই লাগবে না, প্রত্যেকটা প্রশ্নই তোমরা সলভ করতে পারবে ইনশাল্লাহ। সো এই 4টা লেকচার দেখার পরে এরপর তুমি 5 নম্বর লেকচারটা দেখবা। সো আজকের ক্লাসে মূলত আমরা এই অধ্যায়ের উপর বোর্ডে যতগুলো প্রশ্ন আসছে সেগুলো সলভ করব। সো আশা করি এই প্লে লিস্টের মাধ্যমে তোমরা খুব সুন্দর করে এই অধ্যায়টা শেষ করতে পারছো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমাদের বন্ধুদের কাছে এই প্লে লিস্টটা শেয়ার করে দিও, ঠিক আছে? সো আমাদের লাস্ট ক্লাসগুলোতে আমাদের অল্প একটু টপিক বাকি ছিল, যেটা আমরা শেষ করে তারপর বোর্ডের সৃজনশীলগুলো আমরা এই অধ্যায়গুলো সলভ করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ওই টপিকগুলো পড়ি যেগুলো হচ্ছে আমাদের একটু বাকি ছিল পড়া। হ্যাঁ, সো যেই জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যেই ম্যাথগুলো আমাদের বাকি ছিল বা যে টাইপটা আমাদের বাকি ছিল, এর মধ্যে প্রথম যে টাইপটা বাকি ছিল সেটা হচ্ছে যে যদি আমাদের দুইটা ওয়েভ একসাথে যোগ করতে দেয় তখন ব্যাপারটা কেমন হবে। মনে করো তোমাকে বললো যে তোমার কাছে একটা ওয়েভ আছে, যে ওয়েভটা হচ্ছে মনে করো এইরকম, একটা সিম্পল হারমোনিক মোশন আছে একটা বস্তুর উপর, যেটা ইকুয়েশন হচ্ছে এইটা, যে a sin ওমেগা টি প্লাস ডেল্টা 1, এটার অ্যামপ্লিটিউড মনে করো a1। আরেকটা সিম্পল হারমোনিক মোশন আছে, সেটার অ্যামপ্লিটিউড মনে করো a2 sin ওমেগা টি, দুইটারই ওমেগা সেম, এটা মনে রাখতে পারবা, মনে রাখতে হবে। এরকম দুইটা সিম্পল হারমোনিক মোশন তোমার কাছে আছে, বা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতি তোমার কাছে আছে। এখন এই দুইটা মোশনই, এই দুইটা ইঞ্জিন, মনে করো দুইটা ইঞ্জিন এরকম ভাবে সিম্পল হারমোনিক মোশন জেনারেট করতে পারে। এখন এই দুইটা ইঞ্জিনই যদি একটা পয়েন্টে বা একটা ভরকে সরল দোলন গতি দুলাইতে চায়, তবে এই যে এই বিন্দুটা আছে, এইটা যে সরল দোলন গতি দুলবে বা এই যে সরল স্পন্দনে দুলবে, সেটার অ্যামপ্লিটিউড বা বিস্তার কত হবে বা লব্ধি বিস্তার কত হবে, বুঝতে পারছো? মানে একটা পয়েন্টের উপর যদি এখন x1ও কাজ করে x2ও কাজ করে, তবে এই পয়েন্টের লব্ধি বিস্তার কত হবে। এটা অনেকটা ভৌত আলোক বিজ্ঞানেও আমরা পড়ছি বা পড়বো সামনে। সো লব্ধি বিস্তারটা মনে রাখবা, এটা আমরা যেই টেকনিকটা দিয়ে করব সেই টেকনিকটার নাম হচ্ছে ফেজর টেকনিক। ফেজর টেকনিক, ঠিক আছে? ফেজর টেকনিক দিয়ে মূলত আমরা এই জিনিসটা করব। মনে রাখবা যে দুইটা ওয়েভ বা দুইটা সিম্পল হারমোনিক মোশন যদি একটা বিন্দুতে কাজ করে, তবে ওই বিন্দুর যে লব্ধি বিস্তারটা হবে, সেই লব্ধি বিস্তারটা নর্মাল লব্ধির ফর্মুলার মতোই হবে, যে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a1 টু a1 a2 cos তাদের ফেজ ডিফারেন্স। এই যে ফেজ ডিফারেন্সটা কতটুকু, এই যে এতটুকু হচ্ছে তাদের ফেজ ডিফারেন্স, যে del1 মাইনাস del2, এটা হচ্ছে তাদের ফেজ ডিফারেন্স, বুঝতে পারছো? এইটা হবে তাদের লব্ধি বিস্তার। সবসময় মনে রাখবে, এটা ভৌত আলোক বিজ্ঞানেও কাজে লাগবে, যে যখন তুমি লব্ধি বিস্তার বের করবা বা লব্ধি প্রাবল্য বের করবা, ইন্টেন্সিটি বের করবা, তখন এই জিনিসটা তোমার কাজে লাগবে। জাস্ট মনে রাখবা লব্ধির ফর্মুলার মতোই, যে দুইটার বিস্তারের লব্ধির ফর্মুলা, জাস্ট অ্যাঙ্গেলটা হবে হচ্ছে দুইটার ফেজ ডিফারেন্স, মানে তাদের যে ইনিশিয়াল ফেজটা, সে তাদের ডিফারেন্সটা হবে তোমার কি এই জায়গাতে কজের ভ্যালুটা। এখন কেন আমরা ওমেগার ভ্যালু দুইটার সেম রাখতে হবে বলছিলাম, যে সেম রাখলেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ ওমেগার ভ্যালু যদি সেম না থাকে তাহলে কিন্তু ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকে না। এই জিনিসটা তোমাদের বলছি, যে ওমেগার ভ্যালু যখন সেম থাকবে তখনই কিন্তু এটার ডিফারেন্সটা সেম থাকবে। না হলে তোমার ওমেগার ভ্যালু যদি সেম না থাকে, দেখো ওমেগার ভ্যালু সেম থাকলে কিন্তু তোমার এই ফেজের যে ডিফারেন্স, মানে ওমেগা টি প্লাস ডেল্টা 1 মাইনাস ওমেগা টি মাইনাস ডেল্টা 2, এইটুকু ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে, মানে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 কনস্ট্যান্ট থাকবে। কিন্তু ওমেগার ভ্যালু যদি সেম না থাকে, তবে কিন্তু এই ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে না। সো ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকার জন্য মাস্ট হচ্ছে ওমেগার ভ্যালুটা সেম থাকা লাগবে, বুঝছো? ওমেগার ভ্যালুটা সেম থাকা লাগবে, তাহলে তোমার ফেজ ডিফারেন্সটা সেম থাকবে। দেখি ম্যাথগুলো কেমন হয়। এরকম ম্যাথ আসবে, দুইটা রেজাল্টেন্ট অফ সিম্পল হারমোনিক মোশন, মানে রেজাল্টেন্ট বের করতে হবে, যে আমার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা বের করতে হবে, যে তোমার লব্ধি বিস্তারটা বের করতে হবে, যেখানে প্রথমটার সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন হচ্ছে 3 sin ওমেগা টি, ওমেগার ভ্যালু হচ্ছে 314, আরেকটা হচ্ছে 4 sin ওমেগা টি, ওমেগার ভ্যালু হচ্ছে 314। তার মানে তোমার এই জায়গাতে একটা ইকুয়েশন কি বলতো, প্রথমটার ইকুয়েশন কি? প্রথমটার ইকুয়েশন হচ্ছে 3 sin ওমেগা টি, যেটাই থাকুক সমস্যা নাই। পরেরটার ইকুয়েশন হচ্ছে 4 sin ওমেগা টি। তাইলে বলো তো তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স 0। তাহলে তুমি যদি 0 ফেজ ডিফারেন্সে একটা লব্ধি বিস্তার বের করতে চাও, সেটা কত হবে?
এ স্কোয়ার প্লাস যেহেতু দুইটা a1 আর a2, যেহেতু একটা a1 আর একটা a2, কি হবে আমি ডাইরেক্ট মান বসাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু হচ্ছে তোমার কত বলো তো? cos 0 এর ভ্যালু হচ্ছে তোমার 1। তাহলে এখানে তুমি কত পাবা বলো তো? 3 প্লাস 4 এটার হোল স্কোয়ার, রাইট? এটার হোল স্কোয়ার। সো আলটিমেটলি রুট আর হোল স্কোয়ার কাটা চলে যাবে, আলটিমেটলি 7 ইউনিট। এটাই হবে তোমার উত্তর। তোমার প্রশ্ন যদি একটু ঘুরে বলতো যে তোমার একটা সিম্পল হারমোনিক মোশন বা একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে এইটা, যে y1 ইকুয়ালস টু বা x1 ইকুয়ালস টু তোমার হচ্ছে 3 sin ওমেগা টি প্লাস পাই বাই 3, আরেকটা ইকুয়েশন হচ্ছে 4 sin ওমেগা টি প্লাস পাই বাই 6। তবে তোমার লব্ধি বিস্তারটা কত হয়? আমি তোমাদের সব টাইপের মানে অ্যাডমিশনে যত কঠিন আসতে পারে প্রত্যেকটা টাইপই দেখাচ্ছি এই সিরিজে। সো এই সিরিজে মানে কমতি থাকার কোনো চান্স নাই। তুমি এই জায়গাতে লব্ধি বিস্তারটা কত আসবে বলো তো? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 কস ফেজ ডিফারেন্স কত এই জায়গাতে? ডিফারেন্স কত? এই দুটার কোণের ডিফারেন্স কত? পাই বাই 6 আর পাই বাই 3 এর মধ্যে কোণের ডিফারেন্স কত? পাই বাই 3 মাইনাস পাই বাই 6, পাই বাই 3 মাইনাস পাই বাই 6, পাই বাই 3 মাইনাস পাই বাই 6। এটা আসলে কত আসবে বলো তো? পাই বাই 3 আসবে। তার মানে cos পাই বাই 3। এটা ক্যালকুলেটরে পুট করবা, যেটা আসবে সেটাই তোমার উত্তর। যেটা আসবে সেটাই তোমার উত্তর। সেটা হচ্ছে তোমার লব্ধি বিস্তারটা হবে, লব্ধি বিস্তারটা হবে। ঠিক আছে, বুঝছো? তার মানে তোমার যে লব্ধি যে ইকুয়েশনটা পাবা, মানে তোমার একদম দুইটার যোগ করার কারণে যে লব্ধি ইকুয়েশনটা পাবা, সেটা হবে হচ্ছে তার অ্যামপ্লিটিউডটা হবে হচ্ছে লব্ধি অ্যামপ্লিটিউড সাইন ওমেগা ওমেগা টি সেম থাকবে, আর এই জায়গায় যে তুমি ইনিশিয়াল ফেজটা পাবা সেটা হবে তাদের ফেজ ডিফারেন্স, তাদের ফেজ ডিফারেন্স। এটা হবে তোমার লব্ধি যে সিম্পল হারমোনিক মোশন সেটার ইকুয়েশন। ওকে, এখন আরেকটা করি, চলো এটা আরেকটু কঠিন দেই তোমাদের। চলো মনে করো একটা ইকুয়েশন হচ্ছে এইরকম যে x1 ইকুয়ালস টু হচ্ছে 3 sin ওমেগা টি, আরেকটা হচ্ছে 3 cos ওমেগা টি বা 4 cos ওমেগা টি। এখন বলো তো এইটার উত্তর কত হবে? এখন এইটার লব্ধিটা হবে হচ্ছে, আমরা জানি খুব সহজ লব্ধির ফর্মুলা, যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos ফেজ ডিফারেন্স। এখন সাইন এইটা আর এটার মধ্যে ফেজ ডিফারেন্স কত? যারা প্রথম ক্লাস থেকে করছো তারা জানো যে এটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2। বাট যারা এই জিনিসটা জানো না তারা এই জিনিসটা তুমি এমনিই বুঝতে পারবা যে cos থিটা এটাকে তুমি এমনি লিখতে পারবা যে 4 sin ওমেগা টি প্লাস পাই বাই 2। কারণ দেখো এটাকে কনভার্ট করো, sin পাই বাই 2 প্লাস থিটা, sin পাই বাই 2 প্লাস থিটা, sin যখন পাই বাই 2 থাকে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় হচ্ছে cos। তার মানে আলটিমেটলি এটা হয়ে যাবে cos ওমেগা টি। ঠিক আছে, সো এই দুইটার মাঝে এখন ফেজ ডিফারেন্স কত বলো তো? 90 ডিগ্রি। তার মানে তোমার পাই বাই 2 হবে এখানে উত্তর। cos পাই বাই 2 এর ভ্যালু কত? 0। সো আলটিমেটলি এটার উত্তর আসবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো আলটিমেটলি সেটা হচ্ছে 5 ইউনিট। বুঝছো? সো আশা করি দুইটা সিম্পল হারমোনিক মোশন যদি একসাথে যোগ করে কোনো ম্যাথ দেয় এটা এসিতে আসবে না, অ্যাডমিশনে দিলে দিতে পারে, না দিলে নাই। তুমি এটা লব্ধি যে বিস্তারটা আছে সেটা বের করতে পারবা। ঠিক আছে, আরেকটা টাইপ হচ্ছে আমাদের যে অনেকগুলা সিম্পল হারমোনিক মোশন যখন একই লাইনে হবে। মনে করো যে আমি এই জায়গাতে একটা পেন্ডুলাম ঝুলাচ্ছি, এই পেন্ডুলামটার টাইম পিরিয়ড হচ্ছে মনে করো 2 সেকেন্ড, এই পেন্ডুলামটার টাইম পিরিয়ড 2 সেকেন্ড। আরেকটা পেন্ডুলাম এখানে আছে, এই পেন্ডুলামটার টাইম পিরিয়ড মনে করো 1 সেকেন্ড। আরেকটা পেন্ডুলাম মনে করো এখানে আছে, আরেকটা পেন্ডুলাম মনে করো এই জায়গাতে আছে, এইটা টাইম পিরিয়ড হচ্ছে 3 সেকেন্ড। এটা মনে করো আরো বেশি, যে এটা মনে করো 6 সেকেন্ড। আমি বললাম যে তারা একই জায়গা থেকে একই সাথে যাত্রা শুরু করলে, একই সাথে দোলা শুরু করলে কতক্ষণ পর আবার সেম পেজে আসবে, মানে এই লাইন বরাবরই আসবে কতক্ষণ পর। সো এটা খুব সহজে বের করা যায়, যেটা হচ্ছে যে প্রত্যেকটা মনে করো T1 আর T2 আর T3 এই তিনটার যে লসাগু, এই তিনটার লসাগুটাই হবে তোমার উত্তর, যে কতক্ষণ পর তোমার এটা আবার একই জায়গায় আসবে বা একই ফেজে আসবে। এখন এটা একটু ফিল করি, চলো এটা একটু ফিল করি। এটা নর্মালি তোমার এটা চালে অ্যানিমেশন দিয়ে বুঝলে আরো ইজিলি ফিল করতে পারতা, বাট আমরা সহজে ফিল করি। মনে করো তোমার কাছে তিনটা আছে,
টাইম পিরিয়ড আছে, একটা হচ্ছে 1 সেকেন্ড, আরেকটা হচ্ছে 2 সেকেন্ড, আরেকটা হচ্ছে 3 সেকেন্ড। আমি বলতে চাচ্ছি যে তিনটা যদি একই জায়গা থেকে একই সময়ে যাত্রা শুরু করে তাহলে কতক্ষণ পর আবার সেম ফেজে আসবে, রাইট? কতক্ষণ পর আবার সেম ফেজে আসবে এটা তুমি জানতে চাও, ঠিক আছে? তাইলে আমি এই জায়গাতে মনে করো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড এরকম ভাবে সেকেন্ডগুলো লিখলাম। তাহলে আমাকে বলো, যখন সময়টা তোমার 1 সেকেন্ড তখন প্রথমটা তো একটা পাক কমপ্লিট করছে, সে তো আবার এই জায়গাতে চলে আসছে, তাই না? তার টাইম পিরিয়ড যেটা 1 সেকেন্ড, সে তো আবার এই জায়গাতে চলে আসছে। তার মানে টাইম যখন তোমার 1 সেকেন্ড তখন 1 নাম্বারটা হয়েছে, সমস্যা নেই, বাট বাকি দুটো কিন্তু হয় নাই। টাইম যখন 2 সেকেন্ড তখন 2 নাম্বারটা ঘুরে যেয়ে আবার এখানে আসছে, 1 নাম্বারটাও একবার আসছে, 2 বার আসছে, কিন্তু 3 নাম্বারটা তখনও আসে নাই। তার মানে যখন সময় 2 সেকেন্ড তখন 1 আর 2 হয়েছে, বাট 3 হয় নাই। আবার সময় যখন 3 সেকেন্ড তখন 1 নাম্বারটা মানে যেটা টাইম পিরিয়ড 1 সেকেন্ড সেটা 3 বার পাক দিয়ে ফেলছে, আবার এই জায়গাতে চলে আসছে। কিন্তু যেটার সময় 2 সেকেন্ড সেটা কিন্তু আবার সাম্যাবস্থায় নাই এখন, সেটা 2 সেকেন্ডে একটা পাক দিয়া আরেকটা অর্ধেক পাক দিছে, রাইট? তার ফেজ কিন্তু আবার আগের মতো আসে নাই, তার মানে 3 সেকেন্ডেও কাজটা হয় নাই। সো আলটিমেটলি কাজটা হবে যায় হচ্ছে 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে তোমার হচ্ছে দেখবা তিনটা আবার একই ফেজে আসবে, কারণ 6 সেকেন্ডে 1 নাম্বারটা তোমার T1 এটা কয়টা দোলন দিবে? 6টা। T2 যেটা তোমার 2 সেকেন্ড টাইম পিরিয়ড আছে এটা কয়টা দোলন দিবে? 3টা। এবং T3 যেটা 3 সেকেন্ড দোলন সেটা দোলন দিবে হচ্ছে 2টা। সো আলটিমেটলি সবাই এই 6টা 3টা 2টা পূর্ণ দোলন দিয়ে আবার সেম ফেজে চলে আসবে, সেম দশায় চলে আসবে, সেম স্টার্টিং পয়েন্টে চলে আসবে। ওকে, সো আলটিমেটলি দেখতেছো যে এই 3 2 6 3 2 1 এই তিনটার লসাগু কিন্তু 6, এই তিনটার লসাগু কিন্তু 6। লসাগু বলতে বোঝায় যে এই সংখ্যাগুলো থেকে বড় এমন একটা সংখ্যা যেই সংখ্যাতে এই তিনটা সংখ্যা দিয়েই ভাগ যায়। তাইলে তোমাকে যদি বলি যে কখন আবার তারা একই ফেজে আসবে, কখন আসবে? এমন একটা সংখ্যাতে আসবে যখন তিনজনই পূর্ণ দুলন দিয়ে এই জায়গাতে আসছে, তিনজনই পূর্ণ স্পন্দন দিয়ে এখানে আসছে, রাইট? তার মানে এমন একটা সংখ্যা আমাদের লাগবে, এমন একটা সময় আমাদের লাগবে যেটা আসলে এই তিনটা সংখ্যা দিয়েই ভাগ যায়। তার মানে সেটা আসলে কি? সেটা আসলে ওই তিনটা সংখ্যার লসাগু। তার মানে তোমাকে যদি বলি যে তিনটা দুলক, একটা টাইম পিরিয়ড 2 সেকেন্ড, আরেকটা টাইম পিরিয়ড 3 সেকেন্ড, আরেকটা টাইম পিরিয়ড 4 সেকেন্ড, কতক্ষণ পর তারা সেম ফেজে আসবে বা সমদশায় আসবে বা আদি দশায় আসবে, কতক্ষণ পর? এই তিনটার লসাগু। এখন এই তিনটার লসাগু কেমনে বের করতে হয়? ছোটবেলায় বের করছো এই তিনটার লসাগু, আমরা এরকম ভাবে কমা কমা দিতাম 2 3 4, তারপর ভাগ কিছু দিয়ে যাওয়া গেলে ভাগ দিতাম, এখানে কিছু দিয়ে ভাগ যাবে, কিছু দিয়ে ভাগ যাবে না, তার মানে তিনটার গুণফলই হচ্ছে আমাদের লসাগু। 3 4 12, 12 2 24, এই 24 সেকেন্ডেই হচ্ছে আমাদের তিনটা আবার একই দশায় আসবে। সো এটাও অ্যাডমিশনের পড়াশোনা, অ্যাডমিশনে যদি যাও তখন তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? সো এখন অ্যাডমিশনের আরো 1-2টা এমসিকিউ দেখি, তারপর আমরা হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো সলভ করব। প্রথমত এইটা, এখানে টাইম পিরিয়ড বের করতে হবে। আমরা জানি যে একটা স্প্রিং মাস সিস্টেমের টাইম পিরিয়ডটা কত হয়? টাইম পিরিয়ডটা হয় হচ্ছে 2π√m/k। এখানে কেটা হবে কি? ইকুইভ্যালেন্ট কে, রাইট? ইকুইভ্যালেন্টটা হবে, ইকুইভ্যালেন্ট কে হবে। বাট এখানে আমাদের টাইম পিরিয়ড বের করতে বলে নাই, বলছে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে। তাহলে ফ্রিকোয়েন্সি সমান কি হয়? 1/2π√k/m, রাইট? মানে টাইম পিরিয়ডের উল্টা। তাহলে ইকুইভ্যালেন্ট কেটা বের করবো। দেখো কে আর কে এরা প্যারালাল ভাবে আছে, প্যারালাল ভাবে থাকলে স্প্রিং এর ক্ষেত্রে এটা রেজিস্ট্যান্সের উল্টা ফর্মুলা, মানে কে আর কে 2k হয়ে যাবে। তার মানে এরা প্যারালালে আছে, তার মানে এদের দুইজনের পরিবর্তে আমরা 2k বলতে পারবো। 2k এবং কে তারা সিরিজে আছে, তার মানে তাদের দুইজনের মধ্যে যে কে ইকুইভ্যালেন্ট সেটা হবে হচ্ছে, কে ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 1/2k 1/k, এই দুইটার ইনভার্স, এই দুইটার ইনভার্স। তাহলে তুমি এখানে কি বলতে পারবা? তুমি যদি এখানে কেটাকে কমন নাও, হাফ আর এক মানে 3/2 হয়ে যাবে আলটিমেটলি। সো আলটিমেটলি হয়ে যাবে 2/3 এত কে, 2/3 হয়ে যাবে, রাইট? 2/3 হয়ে যাবে। এই জায়গাতে তুমি দেখো কে 1/kটাকে তুমি বাইরে নিয়ে আসো, এখানে পেয়ে যাবে হাফ, এখানে পেয়ে যাবে 1, তার মানে হাফ আর 1 এটা হয়ে যাবে 3/2, এটাকে ইনভার্স করা হয়ে যাবে হচ্ছে 2/3। সো আলটিমেটলি এখানে তুমি বসাও 1/2π√2/3k/m, বুঝছো? সেটা হবে তোমার উত্তর। তার মানে 2/3k/m, 2/3k/m এটাই হচ্ছে তোমার উত্তর। পরেরটা দেখি, একটা পেন্ডুলাম একটা গাড়ির মধ্যে ঝোলানো আছে। হ্যাঁ,
গাড়িটা যদি এ ত্বরণে যায় তাহলে পেন্ডুলামটা কত ডিগ্রি কোণে ঝুলে থাকবে। এটা মূলত নিউটনের মেকানিক্সের ম্যাথ, তোমাদের মনে হয় আমি করাই দিছি কোনো একটা ক্লাসে। সো একটা পেন্ডুলাম যদি গাড়ির পিছনে থাকে, গাড়িটা যদি এ ত্বরণে যায়, তোমাদের সিউডো ফোর্স বা সিউডো ত্বরণ নামে একটা কিছু আমি পড়াইছি, আমার কোনো একটা নিউটনিয়ান মেকানিক্সের ক্লাস করলেই বুঝতে পারবা। বা এই যে ইফেক্টিভ জি, সেখানেও তোমাদের এই জিনিসটা পড়াইছি টাইম পিরিয়ড বের করার সময় 4 নাম্বার ক্লাসে। গাড়িটা যদি এ ত্বরণে যায়, এই বলটা যেটা ঝুলে আছে, এটা পিছনের দিকে এ ত্বরণ পাবে, এটাকে বলা হয় সিউডো ত্বরণ। তাইলে পিছনের দিকে একটা এ ত্বরণ আছে, নিচের দিকে জি ত্বরণ আছে, এই দুইটা লব্ধি বরাবরই তো বস্তুটা থাকবে, তাই না? তার মানে তোমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা খুব ইজিলি বের করতে পারবো আমরা, যে tan θ = লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে এ, ভূমিটা হচ্ছে জি, তার মানে a বাই জি। তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স a বাই জি, রাইট? তার মানে θ হচ্ছে tan ইনভার্স a বাই জি। সেগুলো তোমাদের পড়াইছি আমি 4 নাম্বার ক্লাসে, সো এগুলো পারবা, tan ইনভার্স a বাই জি। ওকে, আচ্ছা এখানে ডিরেকশন একটা ব্যাপার আছে, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশন, এটা কোন দিকে ঝুলে থাকবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে। এরপর এই ম্যাথটা দেখো কি বলছে, যে একটা সিম্পল হারমোনিক মোশন এল দৈর্ঘ্যের একটা সরল দোলক, তার ববের ভর হচ্ছে এম, এই ভবটা কিউ পরিমাণ চার্জ আছে, এটা সাসপেন্ডেড ইন এ প্লেট অফ চার্জ ইন প্যারালাল ক্যাপাসিটর। খুবই সুন্দর একটা ম্যাথ। এটা ক্যাপাসিটরের মধ্যে একটা সরল দোলক ঝুলাই দিছে। এই টাইপের ম্যাথ আগে আসতো যখন হচ্ছে তোমার ওই চুম্বকের অধ্যায়টা শর্ট সিলেবাসে যখন ছিল না, তখন যখন চুম্বকের অধ্যায়টা ছিল ওইখানে এই ম্যাথগুলো দিত, একটা চুম্বক ক্ষেত্রের ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড দিছে বা এরকম কিছু একটা। সো খুবই সুন্দর একটা প্রশ্ন, যেখানে একটা দোলক, একটা বব ঝুলে আছে যেটার ভর এম, চার্জ প্লাস কিউ, এখানে একটা ক্যাপাসিটর আছে, তার মানে এই পাশে হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে, এই পাশে হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাইলে বলো তো আমাদের এই জায়গাতে যে এটার যে টাইম পিরিয়ড হবে, টাইম পিরিয়ড কত হয়? 2π√L/g ইফেক্টিভ, মানে এর উপর যতটুকু ত্বরণ কাজ করে ওই ইফেক্টিভ ত্বরণটাই আমাদের জি হয়। তাহলে এই জায়গাতে খেয়াল করে দেখো, এই যে ভরটা আছে, এই ভরটা এই দিকে কি করবে? একটা আকর্ষণ বোধ করবে না? কারণ এখানে চার্জ আছে, চার্জের কারণে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কি একটা সে একটা ফোর্স অনুভব করবে, এখানে দেখো বিপরীত দিকে না, দিকে, কারণ এখানে প্লাস কিউ চার্জ, তার মানে ইলেকট্রিক ফিল্ডের দিকে সে একটা ফোর্স অনুভব করবে। ফোর্সটার ভ্যালু কত বলতো? ই কিউ পরিমাণ। এটার ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে কতটুকু ফোর্স অনুভব করবে? ই কিউ পরিমাণের, ছোটবেলার পড়াশোনা, বা কিউ ই পরিমাণ। আর নিচের দিকে তার গ্র্যাভিটি কত আছে? নিচের দিকে তার বলতো? নিচের দিকে তার গ্র্যাভিটিটা কত আছে বল? নিচের দিকে তার গ্র্যাভিটিটা তো জি আছে, ওকে। এখন নিচের দিকে গ্র্যাভিটি আছে জি, এই পাশে বল আছে ই কিউ, এই পাশে ত্বরণ কত আছে? এই পাশে ত্বরণ আছে ই কিউ বাই এম, এতটুকু ত্বরণ আছে এই পাশে। তাহলে দুটার ইফেক্টিভ বা নিট ত্বরণটা কত? মানে দুটার লব্ধি কত? নিট ত্বরণটা বা জি ইফেক্টিভ সেটা কত হবে বলতো? √g² মাইনাস ই কিউ বাই এম হোল স্কোয়ার, মাইনাস না প্লাস হবে, কারণ দুইটা কি সমকোণে আছে। সো এই জি ইফেক্টিভটাই তুমি যদি বসাও তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবা, যে এই জায়গাতে তোমার উত্তরটা আসবে g² প্লাস ই কিউ বাই এম, এটার স্কোয়ার, সবটার উপরে হাফ, মানে সবটার রুট আছে, জি ইফেক্টিভটা কি রুটের মধ্যে, এটাই তোমার জি ইফেক্টিভের ভ্যালু। এটা তুমি বসাও তাহলে তোমার এই ঘ নাম্বারটা হচ্ছে উত্তর। সো ম্যাথটা একটু কমপ্লেক্স, জাস্ট তোমার এখানে ইফেক্টিভ জিটা বের করা লাগবে, যেরকম আমরা টাইম পিরিয়ডে বের করছি ঠিক ওই রকম, ঠিক আছে। সো ইফেক্টিভ জিটা তুমি এখানে বের করবা, এই দিকে জি আছে, ওই দিকের ফোর্সটা ই কিউ বাই এম, ওই দিকের ফোর্সটা ই কিউ, জি ত্বরণটা হচ্ছে ই কিউ বাই এম। সো ইফেক্টিভ যেটা হবে এইটা, ভ্যালুটা বসায় দাও, উত্তরটা হয়ে গেছে। সো এখন যে জিনিসগুলো সলভ করবো সেগুলো হচ্ছে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এখান থেকে, ওই বোর্ডের প্রশ্নগুলো সলভ করব, মানে এই যে টপিকগুলো আমরা পড়েছি ওই টপিকগুলো থেকে যা যা বোর্ডে প্রশ্ন আসতে পারে সবগুলো আমরা দেখবো, ঠিক আছে। সো এখানে প্রথমে আসে যশোর বোর্ড 2023 একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিছে। ভাই এগুলো মনে করবা, কারণ তুমি এখানে খাতায় যত সময় নষ্ট করবা ততই সময় নষ্ট, কারণ এমসিকিউ এর সময় থাকে কম। এগুলো মনে করবা। দেখো এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিছে 2d² / dt²। সো এটা তোমাকে একটা সহগ মুক্ত করতে হবে, d²/dt², এটাকে সহগ মুক্ত করতে হলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকবে 25, তার মানে ω² হচ্ছে 25, ω = 5,
তার মানে তোমার ওমেগার ভ্যালুটা হচ্ছে 5, বাট আমার মতো ভুল করা যাবে না। ওমেগার ভ্যালুটা 5 আসছে, বাট তোমার কাছে ওমেগা চাই নাই। অনেকে আবেগের বসে 5 দাগায় ফেলতে পারো, বাট ওমেগার ভ্যালু চাই নাই। চাইছে কি? চাইছে হচ্ছে টাইম পিরিয়ড, চাইছে কি? পর্যায়কাল। তার মানে ওমেগার ভ্যালু যেহেতু চাই নাই, পর্যায়কাল চাইছে। আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2π/t, তার মানে t ইকুয়ালস হয়ে যাবে 2π/ওমেগা। সো 2π/5 দাও, দেখো কত আসে। 2π/5 দাও, দেখো উত্তরটা কত আসে। 2π দেখো বোঝাই যাচ্ছে, পাই এর ভ্যালু 3.1416, এটাকে 2 দিয়ে গুণ করলে 6 দশমিক সামথিং আসবে, ওটাকে 5 দিয়ে ভাগ করলে অবশ্যই 1 এর থেকে বড় রাশি আসবে। তার মানে উত্তরটা অবশ্যই এটাই আসবে। ঢাকা ভার্সিটিতে আসলে আমরা মনে মনে করবা। তারপরে এটা সহগমুক্ত করো, 5 দিয়ে ভাগ করো। 180 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো কত আসে? 180 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো আসবে হচ্ছে 36। তার মানে এটাকে যদি রুট করো, কারণ তুমি এই জায়গাতে পেয়ে গেছো কি যে ওমেগা স্কোয়ার, এই ম্যাথটার জন্য ওমেগা স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 36, তাহলে ওমেগা ইকুয়ালস হচ্ছে 6, রাইট? তাহলে ওমেগা ইকুয়ালস যদি 6 হয়, কৌণিক কম্পাঙ্ক কই তোমার কাছে চাইছে, তার মানে উত্তরটা কত? উত্তরটা হচ্ছে সি। উত্তরটা তোমার কত? উত্তরটা হচ্ছে সি। তারপরে এটা সহগমুক্ত করো, 8 দিয়ে ভাগ করো। 200 কে 8 দিয়ে ভাগ করো, কত আসে? 200 কে 8 দিয়ে ভাগ করো, থাকবে 25। মানে 25 কে আবার রুট করো, তার মানে ওমেগা স্কোয়ার তুমি পেয়ে গেছো 25। 25 কে রুট করো, তুমি ওমেগার ভ্যালু পেয়ে যাবে 5। ওমেগার ভ্যালু যদি 5 হয়, এখানে কর্ণিক কম্পাঙ্ক কই চাইছে, তার মানে 5, এটাই উত্তর। এসআই পদ্ধতিতে পরিমাপকৃত স্পন্দনের, এটা তোমার ইকুয়েশন যদি দেওয়া থাকে, এখানে 32 আছে, 32 আছে, বাট এখানে টাইপিং এ ভুল আছে সম্ভবত। এটা 36 হবে নাকি? 36 হলেও তো উত্তর নাই। 36 হলেও তো এখানে উত্তর নাই, কারণ এটা রুট করলে তোমার হচ্ছে 32 রুট করলে তো ফ্র্যাকশন চলে আসে। এসআই এককে পরিমাপকৃত সরলচিহ্ন স্পন্দনের স্পন্দন ব্যবকরণের সমীকরণ এটা। কৌণিক কম্পাঙ্ক কোনটি? এখানে একটু ভুল আছে, আই গেস এই ম্যাথটা একটু ভুল আছে, কারণ এখানে তোমার প্রশ্নের ঠিকঠাক উত্তর নাই। তারপর এটা একটা ইকুয়েশন দেয়া, আগে সহগমুক্ত করো, 4 দিয়ে ভাগ করো। 64 রে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 64 রে 4 দিয়ে ভাগ করলে আসবে 16। 16 কে রুট করো, তুমি পেয়ে যাবা হচ্ছে 4 4 16। তার মানে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে বা কৌণিক বেগ হচ্ছে তোমার 4 রেডিয়ান পার সেকেন্ড। সিমিলারলি পরেরটা করো, এটা তোমার একদম 6 নম্বরের সময় চট্টগ্রাম বোর্ড 2016 আর বরিশাল বোর্ড 2023 একদম সিমিলার প্রশ্ন তোমার করছে, বুঝছো? তারপর একটা ইকুয়েশন দেয়া, y ইকুয়ালস টু সামথিং, সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ সমান আমরা জানি ওমেগা এ, v ইকুয়ালস টু জানি ওমেগা এ। এখন তুমি এখানে a এর ভ্যালু পেয়ে গেছো 10, ওমেগার ভ্যালু পেয়ে গেছো 12, তার মানে এখানে তোমার চলে আসবে হচ্ছে 120, তাই না? 120 মিটার পার সেকেন্ড। ওকে, খেয়াল রাখবা এখানে এককটা কি, এককটা যদি মিটারে হয় তাহলে উত্তরটা আসবে মিটার পার সেকেন্ডে, বাট এখানে তোমার এককটা যদি মিটারে না হয়ে সেন্টিমিটারে হইতো, তখন তোমার উত্তরটা কিন্তু এত সেন্টিমিটার পার সেকেন্ড আসতো। তখন উত্তরে যদি মিটার পার সেকেন্ড এটা উত্তর দেওয়া থাকতো, এটা কিন্তু করতে না, তখন উত্তর হয়তো 1.2 মিটার পার সেকেন্ড, বুঝছো? এই জিনিসগুলো খেয়াল রাখবা। নিচের কোনটা সরলচিহ্ন স্পন্দনের জন্য সঠিক? নিচের কোনটা সরলচিহ্ন স্পন্দন আর কি? পৃথিবীর সূর্যের চাঁদের পৃথিবীর গতি, এটা না। ঘড়ির কাঁটার শীর্ষবিন্দুর গতি, এটা না। কম্পনশীল সুরশলাকার বাহুর গতি, যে কোনো বিস্তারে সরল দোলন গতি। কোনটা সরলচিহ্ন স্পন্দন গতি বলো? নিচের কোনটা সরলচিহ্ন স্পন্দন গতি? দেখতেই পাচ্ছ, যে কোনো বিস্তারে সরল দোলকের গতি, এটা কি তোমার সরলচিহ্ন স্পন্দন। এটা দিলেই তোমার ভুল হবে। যে কোনো বিস্তারে সরল দোলনের গতি বা সরল দোলকের গতি, যে কোনো বিস্তারে এটা কখনোই স্পন্দন গতি হবে না। সরল দোলকের গতি যখন খুবই অল্প, মানে তার বিস্তারটা যখন খুবই অল্প, তার বিস্তারটা যখন খুবই অল্প, মানে 4 ডিগ্রির কাছাকাছি, তখনই এটা কিন্তু সরল রৈখিক পথে থাকে, তখনই সেটা সরলচিহ্ন স্পন্দন গতি। তার মানে যে কোনো বিস্তারে এটা কখনোই সরলচিহ্ন স্পন্দন গতি থাকবে না। বিস্তার যখন 4 ডিগ্রির কম, তখন এটা সরলচিহ্ন স্পন্দন গতি থাকবে। তার মানে এটা সুরশলাকার একটা বাহুর গতি। সুরশলাকার বাহু বলতে বোঝা হচ্ছে ফল। মেইনলি তোমার হচ্ছে ওয়েভ চ্যাপ্টার এটা পড়তা এরকম আর কি। তুমি এখানে শব্দ করলে এটা আসলে কাঁপে, সো এটার কম্পনটা আসলে একটা সিম্পল হারমোনিক মোশনই হবে। ঠিক আছে, সর্বোচ্চ বেগ দেয়া, সর্বোচ্চ ত্বরণ দেয়া, কৌণিক কম্পাঙ্ক কত? আচ্ছা, তোমার এই জায়গাতে যেটা দেয়া, এই প্রশ্নে তোমাকে যেটা দেয়া, তোমাকে দেয়া হচ্ছে ভি ম্যাক্স দেয়া, মানে ওমেগা এ এর ভ্যালু দেয়া, সেটা দেয়া হচ্ছে 16। তারপর এ ম্যাক্সটা হচ্ছে ওমেগা স্কোয়ার কি, ওমেগা স্কোয়ার এ, এটার ভ্যালু দেয়া, এটার ভ্যালু কত দেয়া বলো তো? এটার ভ্যালু দেয়া 24। সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ তোমার কাছে চাইছে ওমেগার ভ্যালু, একটা দিয়ে একটা ভাগ করো, তাইলেই তো হয়ে যায়। একটা দিয়ে একটা ভাগ করো, তার মানে 24/16, এটাই তোমার হচ্ছে উত্তর। 24/16 এটাই তোমার হচ্ছে উত্তর। তার মানে উত্তরটা আসবে 3/2 রেডিয়ান পার সেকেন্ড, এটাই তোমার ওমেগার ভ্যালু, রাইট? ওকে, সরল গতি সম্পন্ন কোনো কণার ক্ষেত্রে কোনটা সঠিক? সরণ সর্বনিম্ন বেগ সর্বোচ্চ, সরণ সর্বাধিক বেগ অসীম, সরণ সর্বাধিক বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন বেগ সর্বনিম্ন। তার মানে সরণ যখন সর্বনিম্ন তখন বেগটা সর্বাধিক। আশা করি পারছো, রাইট?
ওকে, বাকি এমসিকিউ গুলা দেখো যে সরল ছিন্ন গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ এবং সরণের সম্পর্ক কি? ত্বরণ এবং সরণের সম্পর্ক সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সরল ছিন্ন গতিসম্পন্ন কোনো কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য কত? খুবই সুন্দর একটা প্রশ্ন বরিশাল বোর্ডে করছে, খুবই সুন্দর একটা প্রশ্ন বরিশাল বোর্ডে করছে। কি বলছে? সর্বোচ্চ অবস্থান পাশাপাশি সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য কত? দেখো, সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য কত? খেয়াল রাখবে একটা জিনিস, তোমার চাইছে কি সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য। ওকে, তাইলে সর্বোচ্চ অবস্থানটা কোনটা? এইটা। তার মানে বস্তুটা যখন এই জায়গাতে তখন সেটা সর্বোচ্চ অবস্থানে। সাম্যাবস্থান কোনটা? এইটা। বস্তুটা যখন এই জায়গাতে তখন সেটা সাম্যাবস্থানে। এইটুকুর মধ্যে কোণের পার্থক্য কত বলো তো? কোণ কতটুকু? এইটুকুর মধ্যে 90 ডিগ্রি বা π/2। তার মানে এদের দশা পার্থক্য কত? দশা পার্থক্য হচ্ছে π/2। তার মানে সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থার মধ্যে কত তোমার দশা পার্থক্য কত হবে? π/2। ঠিক আছে, তোমাকে যদি অন্য একটা পয়েন্ট বলতো যে সর্বোচ্চ অবস্থান এবং তোমাকে বললো সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থা এবং সর্বোচ্চ অবস্থানের মধ্যের যে বিন্দুটা, এদের মধ্যে দশা পার্থক্য কত? সাম্যাবস্থান এবং সর্বোচ্চ অবস্থার মধ্যে যে বিন্দুটা, এদের মধ্যে দশা পার্থক্য কত? মানে তোমার একদম মিডিলে আছে, a/2 তে আছে। তাহলে তোমার এতটুকুর মাঝে দশা পার্থক্য বের করতে বলছে। এই যে এতটুকুর মধ্যে দশা পার্থক্য বের করতে বলছে, এটা খুব ইজিলি বের করা যায়। তুমি সবসময় সার্কুলার মোশনটা বা বৃত্তাকার গতির কথা চিন্তা করবা। তার মানে তোমার বস্তুটা আছে কোথায়? বস্তুটা আছে a/2 তে। তার মানে এইটুকু ডিস্টেন্স a/2। a/2 তখনই হয় যখন এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে sin 30 এর ভ্যালু হাফ, মানে a/2 হয়। তার মানে এইটুকু দশা পার্থক্য কত? 60 ডিগ্রি। তার মানে সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থা এবং সর্বোচ্চ অবস্থানের মধ্যের যে বিন্দুটা, এই দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে তোমার π/3। এবং সাম্যাবস্থা এবং বিস্তারের অর্ধেক দূরত্ব, মানে মিডল পয়েন্ট, এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/6। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। অ্যাডমিশনে এগুলা পড়াশোনা করতে হয়, বাট একাডেমিকে লাগবে না। তারপরে যেহেতু আসছে একটা একটু ঘুরে পেঁচা দিতেই পারে, এখানে বলে দিলাম। একটা সরল দোলক গতিসম্পন্ন কোনো কণার সরণ 5 এবং ত্বরণ এত হইলে পর্যায়কাল কত? আচ্ছা, তুমি জানো যে ত্বরণ সমান হচ্ছে ω²x, রাইট? দিকটার কথা বাদ দিলাম, জাস্ট মানের জন্য আমি বললাম। হ্যাঁ, জাস্ট মানের জন্য আমি বললাম। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা বের করো। ওমেগার ভ্যালুটা কত আসবে বলো তো? √a/x। তাহলে √a/x দাও তুমি। a কত? 80, x কত? 5, দুইটাই সেন্টিমিটার আছে, সমস্যা নাই। তো রুট করো, ওমেগার ভ্যালু পেয়ে যাবে হচ্ছে 4। 4 দিয়েই সেটা ওমেগার ভ্যালু তুমি উত্তর করে ফেলতে পারবা না, কারণ এখানে পর্যায়কাল চাইছে। তাহলে ওমেগা ইকুয়ালস টু 2π/t, তার মানে পর্যায় ইকুয়ালস টু 2π/ω। আমরা 2π/ω যদি দাও, 2π/ω যদি দাও, তার মানে এখানে চলে আসবে 2π/4, আলটিমেটলি সেটা চলে আসবে π/2। নিচের কোনটি শূন্য দশার সমতুল্য? 2π এই জিনিসটা আসলে শূন্য দশার সমতুল্য, কারণ বস্তুটা এই জায়গাতে থাকলে তার 0 দশা, মানে তার দশাটা 0। আবার পুরোটা ঘুরে আবার এই জায়গাতে আসলে সেটা আবার একই জিনিস মিন করবে। সো দুইটা আসলে একই জিনিস আসলে মিন করতেছে। ঠিক আছে, কোন সরল ছিন্ন গতিসম্পন্ন কোনো কণার সরণের সমীকরণ দেয়া, এটার বেগ সময় লেখচিত্র কোনটা বলতো? এইটা, যেটা সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করতেছে, সেটাই বেগ সময় লেখচিত্র। দেখা মাত্র উত্তর করতে পারবা যেন। সরল ছিন্ন গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ ও সরণের মধ্যে সম্পর্ক কি? ত্বরণ আর সরণ দুইটা সমানুপাতিক, রাইট? ত্বরণ এবং সরণ সমানুপাতিক। একটা স্প্রিং এর 2 সেন্টিমিটার প্রসারিত করলে তার সঞ্চিত বিভব শক্তি হয় u, 10 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কত? এটা আসলে কাজ ক্ষমতা শক্তির ম্যাথ। তুমি এখানে দূরত্বটা কত গুণ করছো বলতো? 5 গুণ। তার মানে আমরা জানি যে সঞ্চিত শক্তি সমান হাফ কে x²। এক্সটা যদি 5 গুণ করো, তাইলে তোমার সঞ্চয় শক্তিটা কত হয়ে যাবে? 5² গুণ, মানে 25u। একটা সরল দোলকের সাম্যাবস্থানে কি হয় বলতো? বেগ সর্বোচ্চ, ত্বরণ সর্বনিম্ন। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা টেস্ট পেপারে ভুল দেয়া, অনেক জায়গাতে ভুল দেয়া উত্তর। সরল স্পন্দনের গতিসম্পন্ন কণার গতিশক্তি প্রকাশের ক্ষেত্রে তোমার কোনটা হইতো গ্রাফ? যদি বলতো শুধুমাত্র গতিশক্তি, গড় কথাটা না থাকতো, শুধুমাত্র গতিশক্তির কথা থাকতো, তখন উত্তর হইতো এইটা। কিন্তু এখানে গতিশক্তির কথা বলে নাই, গড় গতিশক্তি বলছে।
গড় গতিশক্তি বলছে, তার মানে তোমার একটা অ্যাভারেজ চাইছে। অ্যাভারেজ ভ্যালু সবসময় কি হয়, কনস্ট্যান্ট হয় না। আমি বলবো যে তোমার একদিন 5 ঘন্টা পড়ছো, আরেকদিন 2 ঘন্টা পড়ছো, মনে করো এরকম তোমার গ্রাফটা এরকম, যে একদিন 2 ঘন্টা পড়ছো, আরেকদিন 5 ঘন্টা পড়ছো, আরেকদিন 7 ঘন্টা পড়ছো, আরেকদিন আবার 5 ঘন্টা, আরেকদিন 2 ঘন্টা, আরেকদিন 1 ঘন্টা, আরেকদিন পড়োই নাই। তোমার পড়াশোনার গ্রাফটা এরকম। বাট যদি বলি অ্যাভারেজ টাইম কত তোমার পড়াশোনার, সবগুলোর অ্যাভারেজ তুমি নির্ণয় করবে না। অ্যাভারেজ টাইম কি একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে না? মনে করো যে অ্যাভারেজ 3 ঘন্টা তুমি পড়তেছো, একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে না? তার মানে অ্যাভারেজ ভ্যালুটা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আসলে হয় হচ্ছে তোমার টোটালটার অর্ধেক। গতিশক্তিটা হয় টোটাল এনার্জিটার অর্ধেক। তার মানে গ্রাফটা এইটা হচ্ছে সঠিক, গড় গতিশক্তির গ্রাফ। ঠিক আছে, বেরও করতে পারবা এটা, তুমি জাস্ট গুগলে সার্চ করো। তুমি গতিশক্তির ফর্মুলা জানো, যে গতিশক্তির ফর্মুলা হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, ভি এর ভ্যালু বসাও হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তুমি চাচ্ছ এই যে গতিশক্তির রাশিমালাটা, এটার গড় গতিশক্তি বের করতে। গড় গতিশক্তি তুমি জাস্ট তখনই বের করতে পারো যখন তুমি কজ স্কোয়ারের গড় ভ্যালুটা জানতে পারবা। তুমি জাস্ট গুগল করো কজ স্কোয়ার এর এভারেজ ভ্যালু কত, যেটা পাবা হচ্ছে তুমি হাফ। তার মানে টোটাল এনার্জিটার অর্ধেক হয়ে যাবে তোমার এভারেজ এনার্জি। সরলচলন গতি সমান কোনো কণার বিভব শক্তি সর্বোচ্চ হবে কখন? বিভব শক্তি সর্বোচ্চ হয় কোথায় বলতো? এই অবস্থানে বা বিস্তারে। বিস্তারে তোমার বিভব শক্তিটা সর্বোচ্চ হয়। সৃজনশীল দেখি যে এখান থেকে কিরকম সৃজনশীল আসে, যে টপিক গুলো আমরা পড়ছি। দেখছো খুব সহজ সহজ কিন্তু প্রশ্ন আসে। পৃথিবী পৃষ্ঠে একটা সরল দোলকের গতির সমীকরণ হচ্ছে এটা, বলছে 2 সেকেন্ড পর ত্বরণ বের করো। আচ্ছা, তাহলে ত্বরণের রাশিমালাটা আমরা কি জানি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এক্স এর ভ্যালুটা বসায় দাও, এক্স এর ভ্যালুটা বসায় দাও, যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স সমান কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। কারণ আমরা কেন টাইমের সাপেক্ষে লিখলাম, কারণ আমার কাছে 2 সেকেন্ড ত্বরণ চাইছে, তার মানে টাইমের সাপেক্ষে আমাদের ইকুয়েশনটা লাগবে। এখন জাস্ট ইকুয়েশনের ভ্যালুটা বসাও। ওমেগার ভ্যালু কত? পাই, তার মানে পাই স্কোয়ার ইন্টু এ এর ভ্যালু কত? 10, এ এর ভ্যালু কত? 10 সাইন পাই টি প্লাস ডেল্টার ভ্যালু কত? পাই বাই 4। সবটা ভ্যালু কিসে বসাবা? ক্যালকুলেটরে। সবটার ভ্যালু বসাবা তুমি কোন মোডে? সবটার ভ্যালু বসাবা তুমি হচ্ছে রেডিয়ান মোডে, কারণ এই জায়গাতে পাই আছে। পাই ডিরেক্টলি তুমি যখন লিখবা রেডিয়ান মোডে বসানোটাই উত্তম, না হলে তুমি 180 লিখলে ভুল করার চান্স আছে। ওকে, ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে মাস্ট, অ্যাঙ্গেল ইনপুটটা তুমি রেডিয়ান মোডে মাস্ট নিয়ে যাবা। সো পাই ইন্টু কত সেকেন্ড? 2 সেকেন্ড প্লাস পাই বাই 4, পাই বাই 4। ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে নেওয়া মাস্ট। তার মানে তোমার উত্তরটা চলে আসবে -69.6978, এত তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? বের করতে পারবা না? খুব ইজি কিন্তু। এইটা তোমার শক্তির একটা সুন্দর ম্যাথ। কি বলছে দেখো, একটা গ্রাফ দেয়া, আমরা গ্রাফ দেখে বুঝতে পারতেছি যে এই যে এই গ্রাফটা এটা হচ্ছে গতিশক্তির গ্রাফ, এবং এই যে এই গ্রাফটা এটা হচ্ছে স্থিতিশক্তির গ্রাফ। তারা হচ্ছে মার্কও করে দিচ্ছে, আমাদের বোঝারও দরকার নেই। এই বিন্দুতে কোনার মান সরণ নির্ণয় করো। এই বিন্দুটা কোনটা? এইটা। তার মানে বোঝাই যাচ্ছে যে এই বিন্দুটা আসলে গতিশক্তি আর বিভব শক্তি সমান, তাই না? ছেদ করছে, মানে দুইটা বিন্দু আসলে বিভব শক্তি গতিশক্তি সমান। এই টাইপের একটা এমসিকিউ আমরা একটু আগে করে আসছি, যে বিভব শক্তি গতিশক্তি সমান হয়, তার মানে ইকে ইকুয়ালস টু ইপি। এটা যখন সমান হয় তখন এক্স এর ভ্যালুটা হয় এ বাই রুট 2। তার মানে এই জায়গাতে বিস্তার কত? 12 সেন্টিমিটার দেখতেছো, তাই না? বিস্তার হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এই জায়গাতে তোমার এই এক্স এর ভ্যালুটা কত, যে কোথায় হবে এই জিনিসটা? 12 বাই রুট 2, 6 দুগুণে 12, তার মানে 6 রুট 2, 6 রুট 2, 6 রুট 2। এত সেন্টিমিটার দূরত্বেই তোমার কি হবে? এত সেন্টিমিটার দূরত্বেই তোমার হচ্ছে বিভব শক্তি গতিশক্তি সমান হবে। সেটাকে আমরা একটু মিটারে নেই। 6 রুট 2 কে আসবে হচ্ছে 8.45। সো এটাকে তুমি মিটারে নিলে 0.085 এরকম কিছু একটা আসবে। ব্যাপার না, তুমি 6 রুট 2 রাখলেই হবে। বুঝছো তো কেমনে করছি? গতিশক্তি বিভব শক্তির সমান, এখান থেকে তুমি এই লাইনটা লিখবা যে হাফ কে এ স্কোয়ার মাইনাস বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওই পাশে হচ্ছে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। সেখান থেকে এক্স এর ভ্যালুটা জাস্ট বের করে ফেলবা। একবার করে দিয়েছি বলে আর করে দেই নাই। ঘ নাম্বারে যেটা বলছে, এটা প্রতিটা প্রশ্নেরই ঘ নাম্বারের প্রশ্ন, সেম প্রশ্ন হয় এই শক্তির এনার্জি দিয়ে ম্যাথ আসলে, যে পি কিউ আর এই বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র বজায় রাখে, এই জিনিসটা ব্যাখ্যা করো। তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে? যে এই 3 বিন্দুতে আসলে মোট শক্তি সমান। এই 3 বিন্দুতে মোট শক্তি সমান। ওকে,
তাহলে পি বিন্দুতে যে জিনিসটা পাচ্ছ সেটা আসলে কোন শক্তিটা বলতো, সেটা আসলে তোমার বিভব শক্তি। কিউ বিন্দুতে যে শক্তিটা পাচ্ছ সেটা আসলে কোন শক্তিটা বলতো, সেটা তোমার কি, যেহেতু গতিশক্তির গ্রাফ, তার মানে কিউ বিন্দু যেটা পাচ্ছ সেটা তোমার গতিশক্তি। তাহলে তুমি এখান থেকে বের করো যে পি বিন্দুতে কি পাচ্ছ, বিভব শক্তি। বিভব শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার, এখন এই জায়গাতে এক্স এর ভ্যালু বলে দিছে, পি বিন্দুর এক্স এর ভ্যালু বলে দিছে, তোমার কাছে বলে দিছে, সেটা হচ্ছে 4। বাট তুমি তো একটা জিনিস জানো না যে কে এর ভ্যালু কত, হাফ কে 4 স্কোয়ার। এখন তুমি তো জানো না কে এর ভ্যালু যে কত, এটা তুমি জানো না, এটা আগে বের করে ফেলো। তোমার কাছে মোট এনার্জি তুমি জানো, এই যে 100 জুল তোমার কাছে দেয়া মোট এনার্জি, তাহলে তুমি এখান থেকে খুব ইজিলি হাফ কে এ স্কোয়ার ইকুয়ালস টু 100, এর ভ্যালু 12, এটা ধরে মানে 12টাকে মিটারে নিয়ে ধরে বসায়ে তুমি কিন্তু খুব সহজে কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারবে। তারপর কে এর ভ্যালুটা এখানে পুট করে দাও, এখানে 4 যেটা বসাবা এটা আসলে মিটারে বসাইতে হবে। যদি ওইটা এখানে সেন্টিমিটারে বসাও তাহলে এটা এখানে সেন্টিমিটারে বসাইতে পারবা, যদি এখানের এটা মিটারে বসাও তাহলে এখানের এক্সটাও মিটারে বসাইতে হবে। সো এখান থেকে তুমি বের করে ফেলবা পি বিন্দুতে তোমার কি বিভব শক্তিটা। তারপর কিউ বিন্দুতে গতিশক্তিটা বের করো, সেম একই রকম ভাবে কি হবে, হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এটাই হবে কি তোমার কিউ বিন্দুতে গতিশক্তি। সেম ভাবে গতিশক্তির রাশিমালাটা বের করো, তারপর তুমি দুটো যোগ করো, যে বিভব শক্তি এবং গতিশক্তির মানে মোট শক্তি ক্যালকুলেট করো, দেখবা সেটা আসবে কত, সেটা আসবে হচ্ছে 100 জুল, যেটা প্রশ্নে দেয়া। তারপর তুমি বলবা যে এটা আসলে গতির যে শক্তির সংরক্ষণশীলতা সেটা আসলে মানে, কারণ এই দুই পয়েন্টের বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল মোট শক্তির সমান, তার মানে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। খুবই সহজ প্রশ্ন, যেগুলো আসবে শক্তির সংরক্ষণশীলতা প্রমাণ করতে সবগুলাই বিভব শক্তি আর গতিশক্তি বের করে যোগ করবা, দ্যাটস ইট। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? ওকে, এই ম্যাথটা বরিশাল বোর্ড 2020 আসছে, স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলছে প্রথমে, আগেরটার মতোই। দেখো তোমার কাছে মোট এনার্জি দেয়া, মানে ম্যাক্সিমাম বিস্তারে যে এনার্জিটা সেটা তোমার মোট এনার্জি, রাইট? টোটাল এনার্জি দেয়া 32 জুল। তোমার এখান থেকে অ্যাম্প্লিটিউড জানো, পুরোটা যদি 8 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 4 সেন্টিমিটার, বিস্তার 4 সেন্টিমিটার, তুমি সেটা জানো, তাইলে তুমি খুব ইজিলি এখান থেকে কে এর ভ্যালু বের করতে পারবা। তুমি জানো যে ই টোটাল এটা ইকুয়াল কত দেয়া, 32 দেয়া, সেটা ইকুয়াল তুমি জানো হাফ কে স্কোয়ার। তাহলে এখান থেকে এর ভ্যালু তুমি জানো 4 সেন্টিমিটার, কে এর ভ্যালু বের করো না, বাচ্চাদের ম্যাথ, রাইট? পি ও কিউ বিন্দুতে স্প্রিংটির বেগের মানের তুলনা করো। এই পি এবং কি এই দুই বিন্দুতে বেগের মানের তুলনা করতে হবে, তাহলে আমাকে বলো এই যে গ্রাফটা দেয়া, এই গ্রাফটা কিসের গ্রাফ, স্থিতিশক্তির গ্রাফ নাকি গতিশক্তির গ্রাফ? এই গ্রাফটা কিসের গ্রাফ, এটা স্থিতিশক্তির গ্রাফ, কারণ বিস্তারে ম্যাক্সিমাম আর সাম্যাবস্থায় 0। তাইলে এই পয়েন্টে পি পয়েন্টে স্থিতিশক্তির ভ্যালু কত, 8 জুল। তাহলে পি পয়েন্টে গতিশক্তি কত, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। পিতে গতিশক্তি কত, তোমার টোটালটা থেকে 8 জুল বিয়োগ করো, মানে 32 থেকে 8 মানে 24 জুল। সেম ভাবে কিউ বিন্দুতে গতিশক্তি কত, 32 থেকে 18 বিয়োগ করো, কত আসবে বলো তো, 14 জুল, রাইট? 14 জুল আসবে। গতিশক্তি পাওয়া গেছে দুই বিন্দুর ভেলোসিটি বের করবা। কেমনে বের করবা? তুমি খুব ইজিলি জানো যে পি বিন্দুর গতিশক্তি সমান কি হবে, হাফ এম পি বিন্দুর বেগ স্কোয়ার, হাফ এম কিউ বিন্দুর বেগের স্কোয়ার, কারণ গতিশক্তি সমান তো হাফ এম বি স্কোয়ার। নর্মাল জিনিসপত্র সবসময় হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে? এখন তুমি জাস্ট ভি এর মধ্যে রেশিও বের করবা, তাহলে রুট কর, মানে দুটাকে রেশিও বের করে ফেলো, ভিপি বাই ভি কিউ, উপরে স্কোয়ার আছে, ইকুয়াল হয়ে যাবে 24/14। সেটাকে আবার রুট করতে হবে তোমাকে, রাইট? তার মানে 24/14 যেটা আসবে 1.71, এটাকে আবার রুট করো, রুট করলে পেয়ে যাবে 1.309, তার মানে ভিপি হয়ে যাবে 1.309, এত ভিকিউ। প্রথমত স্প্রিং রিলেটেড এমসিকিউ গুলা, যে এত স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে সমান দুই ভাগে কাটা হলো, প্রতি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? এটা মূলত হচ্ছে তোমার কি কাজ ক্ষমতা শক্তির ম্যাথ। আমরা এটাকে উল্টাভাবে চিন্তা করো, যে তোমার কি করলা, যে একটা স্প্রিং কে সমান দুই ভাগে কাটা হলো, স্প্রিং খণ্ডের স্প্রিং ধ্রুবক কত, এমন ভাবে চিন্তা করো যে তোমার এখন কি করছো, ওই দুইটা খণ্ডকে আবার অ্যাড করছো, মানে একটা স্প্রিং কে কাইটা দুই ভাগ করছো, এখন ওই দুইটাকে আবার অ্যাড করলে কি আবার আগের মতো পাওয়া যাওয়া উচিত না? আগের মতো পাওয়া যাওয়া তো উচিত। তাইলে এই ভাগের ছিল কে, এই ভাগের ছিল কে, এই দুটাকে অ্যাড করছো, তাহলে এই দুটার তুল্য স্প্রিং ধ্রুবকটা কত হওয়া উচিত, 100 হওয়া উচিত।
তার মানে এই দুটার তুল্য যে স্প্রিং ধ্রুবকটা হবে সেটা হয়ে যাবে k/2, সেটা দেয়া আছে 100 হওয়া উচিত। তাহলে এই প্রত্যেকটার মানে অর্ধেকটার প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক কত? 200। বুঝছো? এটা তোমরা কাজ কর্ম শক্তি অধ্যায়ে আরো ভালো করে পড়বে, আমি আরো ভালো করে পড়াবো, প্যারা নিও না। সেটা 200 হবে। কোন স্প্রিং কে 10 নিউটন বল দ্বারা টানা হলে 5 সেন্টিমিটার প্রসারিত করা হয়, স্প্রিং ধ্রুবক কত? আমরা জানি F = kx, তো সেখান থেকে x এর ভ্যালু দেয়া 5 সেন্টিমিটার, f এর ভ্যালু দেয়া 10 মিটার, 10 নিউটন, তাহলে k এর ভ্যালু বের করতে হবে। এখন 5টা কিন্তু কিসে না, 5টা কিন্তু তোমার সেন্টিমিটারে দেয়া। সো তুমি যদি এই জায়গাতে F = kx এর ফর্মুলা বসাও, তাইলে এখান থেকে k সমান পেয়ে যাবা F/x। স্প্রিং কে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি জমা হয়? আমরা জানি বিভব শক্তি জমা হয়, রাইট? স্প্রিং এর সংযুক্ত কোন কণার সরণ বিস্তারের অর্ধেক হলে সেক্ষেত্রে বেগ কত হবে? দেখো কি বলছে, স্প্রিং এর সংযুক্ত, স্প্রিং এর সাথে যুক্ত কোন কণার সরণ বিস্তারের অর্ধেক। তার মানে তোমার কোন জায়গাতে বেগ বের করতে বলছে, যে এই এমন জায়গাতে বেগ বের করো যখন যে জায়গাটা বিস্তারের অর্ধেক, ওই জায়গাতে বেগ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তাইলে তুমি জাস্ট বের করো না যে তুমি এই দূরত্বে বেগের ভ্যালুটা যেটা পাবা সেটা হবে ω√a² - x²। সো x এর ভ্যালুটা বসাও, সেটা হয়ে যাবে a²/4, রাইট? এখানে যেটা পেয়ে যাবা সেটা হয়ে যাবে হচ্ছে a²/4। তাহলে এখান থেকে কি পেয়ে যাবা? 3a²/4, রাইট? √3a²/4। তার মানে তুমি এই জায়গা থেকে যেটা পেয়ে যাবা যে √3a²/4, তার মানে তুমি এখান থেকে পেয়ে যাবা √3/4 ইন্টু a। তাইলে ওমেগা a এই জিনিসটা তো তোমার Vmax, তার মানে √3/2 ইন্টু Vmax, এটাই হয়ে যাবে তোমার উত্তর। সো এমসিকিউটা খুবই সুন্দর এন্ড একটু ট্রিকি। বরিশাল বোর্ড 2023 সুন্দর সুন্দর এমসিকিউ করছে বরিশাল বোর্ডে, একটু কঠিন আর কি। সো এটা আসলে একটু সুন্দর ম্যাথ। তারপরে এটা এখানে এই k1 আর k2 দুইটা প্যারালাল ভাবে আছে না, k1 আর k2 দুইটা কি আছে? প্যারালাল ভাবে আছে। যদি দুইটা স্প্রিং প্যারালাল ভাবে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট বা তুল্য স্প্রিং ধ্রুবক কত হয়? k1 + k2। তাইলে তাদের ওমেগা এর ভ্যালুটা কত হবে? ওমেগা = কি? ওমেগা √k/m। মনে আছে? না মনে থাকলে জাস্ট ওইটা মাথায় খেয়াল করবো, যে রেস্টোরিং অ্যাক্সেলারেশন, এটা হয়ে যাবে হচ্ছে k/m × x, কারণ f সমান কি ছিল? f সমান ছিল kx, তাহলে m দিয়ে ভাগ করলে k/m। সো এভাবে মনে করে তুমি আসলে রিলেট করতে পারো। তাহলে এখানে k ইকুইভ্যালেন্টটা কত? k1 + k2। তাহলে ওমেগার ভ্যালুটা এটা হয়ে যাবে হচ্ছে k1 + k2 / m। বল ধ্রুবকের মাত্রা কোনটা? বল ধ্রুবক বা k এর মাত্রা কোনটা? তুমি জানো f সমান হচ্ছে kx, তাহলে বল ধ্রুবকের সমান কি হবে? F/x। বলের মাত্রা কি? ml T−2। আমি জাস্ট তোমাকে ডিটেইলসে দেখায় দিচ্ছি, আর এটা মনে মনে করা উচিত। ll কাটা, সো m T−2, এটাই তোমার উত্তর। স্প্রিং এর বিভব শক্তি বনাম সরণের লেখচিত্র কোনটা হবে? এইটা হবে, কারণ বিভব শক্তি এটা হয় হচ্ছে ½ kx²। তার মানে এটা হচ্ছে একটা প্যারাবোলা, একটা x² এর একটা প্যারাবোলা, সো এটা উত্তর হবে এইটা। ঠিক আছে? একটা সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তার কত ডিগ্রি? 4 ডিগ্রি। নিচের কোন লেখচিত্রটা সরল দোলকের তৃতীয় সূত্রকে প্রকাশ করে? তো সরল দোলকের তোমার 3টা সূত্র আছে। প্রথমটা হচ্ছে যে সরল দোলকটা হচ্ছে বিস্তারের উপর নির্ভর করে না, তোমার a এর ভ্যালুর উপর তোমার সরল দোলকের যে তোমার টাইম পিরিয়ডটা, এটা a এর উপর নির্ভর করে না। ঠিক আছে? নির্ভর করে না। এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে তোমার ওই যে l এর সাথে সম্পর্কটা যে t, এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটা হচ্ছে যে g এর সাথে যে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে তৃতীয় সূত্রের যে গ্রাফ সেটা হচ্ছে তোমার কোনটা হবে বলতো? t² আর g এর যে সম্পর্কটা, কারণ এটাকে তুমি স্কয়ার করো তাহলে এই পাশে চলে আসবে y², মানে y এর ভ্যালুটা আসবে t² এবং এই পাশে চলে আসবে g। তাহলে একটা ব্যস্তানুপাতিক গ্রাফটা কিন্তু এইরকম একটা তোমার আয়তাকার অধিবৃত্ত হয়। তারপর gt², এটার গ্রাফটা কেমন হবে? যে মাত্র দেখছি যে গ্রাফটা হবে হচ্ছে এরকম, বা তুমি নিজেই দেখতে পারো যেটার গ্রাফটা হবে হচ্ছে t² = 1/g। এটা অনেকটা হচ্ছে পিভি গ্রাফের মতো। এটা যদি y হয়, এটা যদি x হয়, তাহলে xy গ্রাফের মতো বা পিভি গ্রাফের মতো। ঠিক আছে? ওকে, তারপর একটা সরল দোলকের ক্ষেত্রে সরল দোলকের সময়ের বর্গ মানে হচ্ছে দোলনকালের বর্গ বনাম দৈর্ঘ্যের লেখচিত্র কেমন হবে? তুমি জানো যে t² t সমানুপাতিক √l, তার মানে t² সমানুপাতিক l, তার মানে t² ভার্সেস l টা এটা হবে হচ্ছে একটা সরল রেখা। খেয়াল রাখতে হবে এই জিনিসগুলা। তারপর t = 2π√l/g সমীকরণ হতে কোনটা সঠিক? মানে t আর g এর গ্রাফ আছে, তার মানে t² আর g এর গ্রাফটা হবে হচ্ছে এইটা। ঠিক আছে? ওকে, ডান, বুঝলাম জিনিসটা। পরের
দেখি দোলনকালের দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য এত % বৃদ্ধি করা হলে দোলনকাল বৃদ্ধি কতটুকু পাবে। ঠিক আছে, দোলনকালের বৃদ্ধি কতটুকু হবে। দেখো দোলনকাল কত হবে আর দোলনকালের বৃদ্ধি কতটুকু হবে, দুটা কিন্তু সেম জিনিস না। সো এই ম্যাথ গুলায় সবসময় এরকম করবা। কেমন করবা? তুমি জানো যে দোলনকাল একটা সেকেন্ড দোলকের জন্য দোলনকালটা কি হয়ে যায়, দোলনকালের সাথে সম্পর্কটা L'/L, যেহেতু সমানুপাতিক আছে সমানে যাবে। সো এই জায়গাতে তোমার দৈর্ঘ্যটা কত % বৃদ্ধি পাইছে, 26.6। তাইলে তোমার এলটা যদি 1 হয়, তাইলে এল প্রাইমটা হয়ে যাবে 1.256, বা এলটা যদি হয় 100, এল প্রাইমটা হয়ে যাবে 125.6। তুমি জাস্ট ওই ভ্যালুটাই বসায় দিবা, ক্যালকুলেটর তো করবা এগুলা। সো এটাকে 125.6 বসাবা, এটাকে বসাবা 100, ঠিক আছে। রুট করবা তোমার টি এর ভ্যালুটা চলে আসবে। সো রুট করো 125.6 ডিভাইডেড বাই 100, যেটা আসছে সেটা হচ্ছে তোমার T'/T, এইটার একটা রেশিও আসছে যে তোমার টাইম পিরিয়ডটা কত গুণ হচ্ছে। তোমার দরকার দোলনকালের বৃদ্ধি, দোলনকালের পরিবর্তনের পার্সেন্টেজটা দরকার। যে রেশিওটা আসছে, রেশিওটা হচ্ছে 1.1207। সো রেশিওটা হচ্ছে তোমার দোলনকালের পরিবর্তনের রেশিওটা হচ্ছে এই যে এতটুকু। এটাকে 100 দিয়ে গুণ করো, উত্তর আসবে 12%, উত্তর আসবে 12%। ওকে, সো এটার অনেকেই জানি, এটা বুঝো নাই, সো এটা আরেকবার বুঝাচ্ছি আমি। সো এই ম্যাথ গুলা আসলে একটু কঠিন, অ্যাডমিশন টাইপের ম্যাথ এগুলা। সো এগুলো আসলে কেমনে করতে হয় এটা তোমাদের একটু বোঝাচ্ছি। হ্যাঁ, প্রথমত তোমার কাছে চাইছে দোলনকালের পরিবর্তন যদি এত % হয়, কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন যদি এত % হয়, দোলনকালের পরিবর্তন কত %, রাইট? ওকে, সো তুমি কার্যকরী দৈর্ঘ্যের যে পরিবর্তনটা এটা বসাবো হচ্ছে 100-তে। তার মানে আগে যদি 100 থাকে, এখন এত % বৃদ্ধি পাইলে 25.6% বৃদ্ধি পাইলে বর্তমান দৈর্ঘ্য কত, 125.6। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই যে T'/T এটা রেশিও যে 1.12, এটুকু পর্যন্ত কারো রেশিও নাই। বাট আমাদের উত্তরে যেটা চাইছে যে দোলনকালের বৃদ্ধি কত %, দোলনকাল বাড়ছে এটা বোঝা যাচ্ছে, বাট বৃদ্ধি কত হইছে, T'/T এতটুকু বৃদ্ধি হইছে, বৃদ্ধির পার্সেন্টেজটা আমাদের দরকার। তার মানে আমরা যেটা পেয়ে গেছি এটা শতকরা হিসেবে, মানে এটা তোমার আপেক্ষিক হিসেবে পাইছি, এটা আবার 100 দিয়ে গুণ করলে শতকরা হিসেবে পাবো। মানে আমাদের কাছে বের করতে হবে এই রাশিমালার ভ্যালুটা, বের করতে হবে, রাইট? যে দোলনকালের পরিবর্তনের পার্সেন্টেজ। সবসময় এই পরিবর্তনের পার্সেন্টেজ গুলা বা এরকম রাশিগুলো যদি বের করতে হয়, একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা। প্রথমত তুমি দেখবা যে এই রাশিটার ভ্যালু, দেখো মেইনলি কি কাজটা করতে হচ্ছে এখানে, T'/T -1 × 100%, এই কাজটা করতে হচ্ছে না, মানে 100 গুণ করতে হচ্ছে, মানে 1 বিয়োগ করে 100 গুণ করতে হচ্ছে। এটাও সবসময় একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা, কি, যদি এরকম রেশিওর ভ্যালুটা 1-এর থেকে বড় হয়, তাহলে ওটা থেকে 1 বিয়োগ করবা, মাইনাস করবা 1, গুণ করবা 100, যেটা আসবে এটাই তোমার রেশিও, মানে 12%। যদি এই ভ্যালুটা সামহাও 1-এর থেকে কম আসে, অনেক কেসে দোলনকাল যদি তোমার কার্যকরী দৈর্ঘ্য যদি ছোট হইতো, মনে করো কার্যকরী দৈর্ঘ্য বললো, কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে 12.2% কমাইছে, 12.2% কমাইছে, তখন তোমার এই রেশিওটা কেমন আসতো, এই জায়গাতে আসতো 88.something, এই জায়গাতে আসতো 100, রাইট? মানে রেশিওটা 1-এর থেকে ছোট আসতো। তখন যদি পরিবর্তনের পার্সেন্টেজটা বের করতে বলে টাইম পিরিয়ডের, তখন তুমি 1 থেকে ওই আনসারটা বিয়োগ করতা, তখন তুমি ক্যালকুলেট করতা 1 মাইনাস আনসার ইন্টু 100। সবসময় এটা অ্যাপ্লাই করবা। 1-এর থেকে বড় মানে এই আনসার -1 ইন্টু 100, 1-এর থেকে ছোট 1 মাইনাস আনসার ইন্টু 100, তাহলে এত কিছু চিন্তা করা লাগবে না, ঠিক আছে? পরেরটা, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, মানে কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্জ। সেকেন্ড দোলকের ক্ষেত্রে কোনটা সঠিক, জি এবং এই পাশে হচ্ছে তোমার এল এর রেশিও একটা দিয়ে দিছে, ঠিক আছে? তাইলে জি এবং এল এর সম্পর্ক তোমার কাছে একটা জিনিস জানতে চাইছে এখানে, ঠিক আছে? তার মানে সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড সমান কত জানো তুমি, 2 সেকেন্ড। তার মানে 2π√L/g, এই রাশিমালাটা এখানে পাবা। 2π√L/g এই রাশিমালাটা তুমি এই জায়গাতে পাবা। তাহলে যদি এই জায়গাতে পাও, 2 কাটা চলে যাবে, 2 কাটা যদি চলে যায়, তুমি এই পাশে পাবা √g ইকুয়ালস টু পেয়ে যাবা π ইন্টু √L, এখানে পেয়ে যাবা যদি স্কোয়ার করো π² ইন্টু L। এখন এই L দৈর্ঘ্যটা মেইনলি আমাদের তারের দৈর্ঘ্য এবং ববের দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্যের যোগফল, বুঝছো? ভর কেন্দ্র থেকে টোটাল দূরত্বটা আমরা L বলি। তাহলে তারের দৈর্ঘ্য যদি L হয় এবং এই ববের রেডিয়াস যদি R হয়, তাহলে L সমান হয়ে যাবে L প্লাস R। সো G সমান হয়ে যাবে π² ইন্টু L প্লাস R, বুঝতে পারছো? L প্লাস R, তার মানে এটা হবে তোমার উত্তর। সেকেন্ড দোলকের
দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে উক্ত দোলকটি দিনে কত সেকেন্ড সময় হারাবে। দিনে কত সেকেন্ড সময় হারাবে, তোমাকে ডিরেক্ট বলে দিছে দিনে কত সেকেন্ড সময় হারাবে। এমনও বলতে পারতো যে দিনে কতটুকু সময় হারাবে বা লাভ করবে এটা তুমি ডিসিশন নাও। দিনে কতটুকু সময় হারাবে বা লাভ করবে এটা তুমি ডিসিশন নাও। তখন তোমাকে বুঝতে হইতো যে দৈর্ঘ্য বাড়াইছো, দৈর্ঘ্য বাড়লে টি বাড়বে, টি বাড়া মানে স্লো চলবে, স্লো চলা মানে সময় হারাবে। তার মানে তুমি এখান থেকে একটা রেশিও আমাকে বলতে পারবা না যে সময় যদি হারায় তাইলে টি প্রাইম বাই টি এটুকু রেশিও হয়ে যাবে ৮৬,৪০০, নিচে ৮৬,৪০০ মাইনাস এন। এই এন এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, এই এন এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে। কিন্তু এখানে আমাদের দ্বিতীয় টিটা বলে দেয়নি, মানে টি প্রাইমটা বলে দেয়নি, বলে দিছে এল এর সম্পর্কটা। সো আমি এখান থেকে এল এর সম্পর্কটাও জানি, এল এর সম্পর্কটা হবে √, এল প্রাইম বাই এল। তাহলে এখন কি বলছে, দৈর্ঘ্য 1% বৃদ্ধি করছে, তাহলে এখানে কি হবে বলতো, এখানে হবে 101, নিচে হবে 100, কারণ 1% বাড়াইলে মানে তুমি 100তে 1 বাড়াইছো, রাইট? সো এই ইকুয়েশন থেকে এই যে এইটা এবং এইটা এই দুটো সলভ করে তুমি এখানে এন এর ভ্যালুটা বের করবা। কেমনে বের করবা, তুমি হচ্ছে √, রুট করো 101 ডিভাইডেড বাই 100। যেটা তুমি করছো সেটাকে তুমি হচ্ছে এখন তুমি এই পাশে একটা ভ্যালু পেয়ে গেছো, এই পাশে একটা ভ্যালু পেয়ে গেছো, ৮৬,৪০০ এই ভ্যালু দিয়ে ভাগ করো, ৮৬,৪০০ ডিভাইডেড বাই ওই পাশের ভ্যালুটা, তুমি একটা উত্তর পাইছো। তার মানে ৮৬,৪০০ মাইনাস এন, এইটুকু সমান কত, এই উত্তরটা ৮৬,৪০০ মাইনাস এন ইকুয়ালস টু তুমি পাইছো এই পাশের উত্তরটা। তাহলে এন সমান কত হবে, ৮৬,৪০০ মাইনাস আনসার, তোমার উত্তরটা চলে আসবে 428। এত সেকেন্ড সময় তোমার কি, এত সেকেন্ড সময় হারাবে। তার মানে কতগুলা অর্ধ দোলন কম দিবে, 428 মানে 429, এতগুলা সময় এতগুলা অর্ধ দোলন কম দিবে। যদি বলতো কতগুলা পূর্ণ দোলন কম দিবে তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে উত্তরটা হইতো, ঠিক আছে? তারপর একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড, 2 সেকেন্ড, সবাই জানি। সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগে, একটা অর্ধ দোলন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে একটা অর্ধ দোলন, আবার এখানে আসলে পূর্ণ দোলন, তার মানে 1 সেকেন্ড সময় লাগে। আশা করি পারবা। এখন সৃজনশীল গুলা দেখি যে এখান থেকে সৃজনশীল গুলা কেমন আসে। ম্যাক্সিমাম সৃজনশীল এখান থেকে আসে, সৃজনশীল গুলা খুবই মনোযোগ দিয়ে দেখবা। যে একটা সেকেন্ড দোলক কি বলছে, একটা সেকেন্ড দোলক কোন একটা পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, মানে তার দোলনকাল কত, 2 সেকেন্ড। বলছে পাহাড়ের চূড়ায় যদি তুমি নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় যদি তুমি নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘন্টায় 30 সেকেন্ড সময় ধীরে চলে। কারণ এটা অবভিয়াস, পাহাড়ের চূড়ায় যদি নিয়ে যাও জি এর ভ্যালু কমবে, জি এর ভ্যালু কমলে জি এর ভ্যালু যদি কমে টি এর ভ্যালু বাড়বে, টি এর ভ্যালু বাড়লে স্লো চলবে, স্লো চলা মানে সময় হারাবে, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ এবং অভিকর্ষ জি ভূমিতে দেওয়া আছে। উদ্দীপকে পাহাড়ের চূড়ায় দোলনকাল কত এটা বের করতে বলছে। তাইলে আমরা একটা জিনিস জানি যে পাহাড়ের চূড়ায় দোলনকাল বের করব, ভূমিরটা আমরা জানি, জি এর সাথে রেশিওটা কি হয়ে যাবে বলতো, জি বাই জিএইচ, যেহেতু জি এর সাথে রেশিওটা ব্যস্তানুপাতিক মানে উল্টে যাবে, রাইট? এখন তোমার এই পাহাড়ের উচ্চতা থেকে তোমাকে পাহাড়ের উচ্চতায় জি বের করতে হবে। তাইলে এই রেশিওটা আমরা খুব সহজে মহাকর্ষ অধ্যায় থেকে জানবো যে জিএইচ বাই জি, এটা হয়ে যাবে জি সমান আমরা জানি জিএম বাই আর স্কোয়ার, রাইট? বা জিএম বাই এক্স স্কোয়ার, দূরত্বটার স্কোয়ার। তার মানে উপরেরটা যেহেতু জি, তার মানে নিচে হয়ে যাবে কত, আর প্লাস এইচ হোল স্কোয়ার। মনে মনে বসাবা এই জিনিসগুলো, ফর্মুলা মুখস্থ না করলেও কিন্তু জিনিসটা পারা যায়। কারণ তুমি জানো যে জিএম বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে তোমার জি এর ফর্মুলা। তাহলে উপরে যেহেতু জিএইচ মানে এইচ উচ্চতায় জি, তার মানে উপরেরটা তুমি কি বসাবা, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, নিচেরটা বসাবা জিএম বাই আর স্কোয়ার। সো এটাকে উল্টায় দাও, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এখান থেকে তুমি জাস্ট জিএইচ বাই জি এর ভ্যালুটা আগেই বের করে ফেলতে পারো, ইটস আপ টু ইউ, তুমি আগেই বের করে ফেলো। পাহাড়ের উচ্চতা কত বলে দিছে, পাহাড়ের উচ্চতা কত বলে দিছে যে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দিনে প্রতি ঘন্টা এত সময় ধীরে চলে, ঠিক আছে? আমরা কিন্তু একটু ভুল করছি, পাহাড়ের উচ্চতা তো বলে নাই। পাহাড়ের উচ্চতা যদি বলতো তাইলে আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারতাম, আর পাহাড়ের উচ্চতাটা বলে নাই, বলছে দিনে ঘন্টায় কত সময় ধীরে চলে সেটা বলে দিছে। তাইলে আমরা এইরকম ভাবে এইটা দিয়ে বের করতে পারবো না, আমাদের বের করতে হবে ওই যে সময় হারানো বা লাভ করে ওইটা দিয়ে, ঠিক আছে? এখন তুমি যদি এই জায়গাতে ৮৬,৪০০ সেকেন্ড বসাও, এখানে ৮৬,৪০০ যেহেতু সময় হারায় তার মানে মাইনাস এন, এটা যদি বসাও তাহলে তোমার একটু পেইন হবে। কেন? কারণ আমরা এই ফর্মুলাটা ক্যালকুলেট করছিলাম একদিনের জন্য, মনে আছে? বাট এখানে প্রতি ঘন্টায় দেয়া, 1 ঘন্টায় 30 সেকেন্ড, তাহলে একদিনে কত সেকেন্ড তোমাকে বের করতে হবে, 24x30, তারপর তোমাকে এন এর ভ্যালুটা বসাইতে হবে। বাট তুমি চাইলে যেহেতু 1 ঘন্টার জন্য ক্যালকুলেট করতেছো, 1 ঘন্টায় কত সেকেন্ড ওইটা জাস্ট এখানে বসাবা, যে 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, তার মানে তুমি 3600 মাইনাস এন,
এটা দিয়েও তুমি চাইলে ফর্মুলাটা বানাতে পারবা। তাহলে একদিন দিয়েও বানাতে পারো ফর্মুলাটা, 1 ঘন্টা দিয়েও বানাইতে পারো, 1 মিনিট দিয়েও বানাইতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এখানে তুমি ভ্যালুটা জাস্ট এখন বসাও, যে উপরে 3600, নিচে হচ্ছে তোমার 3600 মাইনাস 30, মানে তোমার 3570, রাইট? সো এটা ক্যালকুলেট করো, যে 3600 ডিভাইড বাই তোমার নিচে হচ্ছে 3600 মাইনাস 30, যে এই রাশিটা আসবে এটাকে 2 দিয়ে গুণ করো, কারণ আমরা যে সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। সো 2 দিয়ে গুণ করো, তুমি টাইম পিরিয়ডটা পেয়ে যাবে 2.0168 এত সেকেন্ড তোমার হচ্ছে এটা টাইম পিরিয়ড। দিদি ঘন আমরা অবশ্যই পাহাড়ের উচ্চতা বের করতে বলবে, পাহাড়ের উচ্চতাই বের করতে বলছে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। তাইলে আমরা টি হাইট জানি, টি ভূমিরটাও জানি, এটা ইকুয়াল টু আমরা জানি যে জি বাই জিএইচ, রাইট? উল্টে যাবে। তাহলে একটু আগে আমরা জিএইচ বাই জি এটুকু রেশিও আমরা বের করছিলাম যে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এই রেশিওটা জানি না, এই যে এই রেশিওটা জানি না, রেশিওটা অলরেডি জানি। রেশিওটার ভ্যালু কত বলতো? এই যে রেশিওটার ভ্যালু হচ্ছে তোমার, এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলেই পেয়ে যাবা। রেশিওটার ভ্যালু হচ্ছে তোমার এই যে 1.0084, এটা হচ্ছে এটা রেশিওটার ভ্যালু। এই আনসারটাকে স্কোয়ার করো, আনসারটাকে স্কোয়ার করো, করলা তুমি পেয়ে গেলা জি বাই জিএইচ এর ভ্যালু। এটাকে ইনভার্স করো, তোমার হাতে যে জিনিসটা আছে এটা হচ্ছে এখন জিএইচ বাই জি এর ভ্যালু। এটা কি আছে এখন? জিএইচ বাই জি এর ভ্যালু। কি আছে এখন? জিএইচ বাই জি এর ভ্যালু। এটাকে রুট করো, আনসারটাকে রুট করো, রুট করছো, তোমার কাছে কি আছে এখন? আর বাই আর প্লাস এইচ এর ভ্যালু। এটাকে আবার ইনভার্স করো, তোমার কাছে কি আছে এখন? আর প্লাস এইচ ডিভাইড বাই আর এর ভ্যালু। আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর এর ভ্যালু তোমার কাছে এখন ক্যালকুলেটরে আছে। ঠিক আছে, তাহলে আর প্লাস এইচ ডিভাইড বাই আর, এটাকে তুমি সিম্পলিফাই করো, তাহলে পেয়ে যাবা 1 প্লাস এইচ বাই আর, 1 প্লাস এইচ বাই আর। তোমরা 1টাকে এই পাশে বিয়োগ করো, তোমরা ক্যালকুলেটরের উত্তরটা থেকে 1 বিয়োগ করো, তুমি পেয়ে যেটা পেয়ে গেছো সেটা হচ্ছে এইচ বাই আর এর ভ্যালু। তার মানে এটাকে 8 দিয়ে গুণ করো, আর এর ভ্যালু কত? 6400। তার মানে তোমার উত্তরটা পেয়ে গেছো 73.76 এত কিলোমিটার। তার মানে তুমি এখান থেকে জাস্ট এই ভ্যালুটা এখন বসায়, এই ভ্যালুটা যেহেতু তুমি জানো, এই ভ্যালুটা তুমি জাস্ট এখানে বসায় দিতে পারো। এই পাশে তো রুট করলে রুটেই চলে আসবে, সো এখান থেকে এইচটা বের করতে পারবে, এটা ডাল ভাত, রাইট? তোমরা বের করতে পারবা, রাইট? ঠিক আছে, পরেরটা আসি। এটার কালারটা আমি ভাবতেছিলাম যে এটা ক্লিয়ার হবে কিনা, এই কারণে এই কালার দেয়া। সো সমস্যা নেই, আশা করি বোঝা যাচ্ছে। কি বলছে? এম বড় একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটা সুরঙ্গের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হলো। পৃথিবীর পৃষ্ঠে জি এর বেলা এত, বলছে পৃথিবীর ব্যাসার্ধ এত। ঠিক আছে, ঠিক আছে। আর ওপি এর দূরত্ব তোমার কাছে বলে দিছে, মানে যেই দূরত্ব, মানে এক্স এর দূরত্ব তোমাকে বলে দিছে। পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। এটা আসলে তোমার মহাকর্ষ অধ্যায়ের ফর্মুলা, মানে মহাকর্ষ অধ্যায়ের ম্যাথ, যে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কত। তারপরে আমরা অলরেডি পড়ে ফেলছি এই জিনিসটা, সো এই জিনিসটা জানি যে পি বিন্দুতে মহাকর্ষ যেই এইচটা হবে, জিএইচটা হবে, সেটা হবে হচ্ছে জিএম বাই আর কিউব ইন্টু হচ্ছে এক্স। সো এক্স এর ভ্যালু দেয়া, ওপির ভ্যালু দেয়া, এক্স এর ভ্যালু দেয়া, আর এর ভ্যালু দেয়া। সো জিএম এর ভ্যালু তুমি বের করতে পারবা খুব সহজে, যে এই জায়গাতে এটা মডিফাই করে এমনিও লিখতে পারবা, যে জিএম বাই আর স্কোয়ার কে তুমি জি লিখতে পারবা, আর নিচে আরেকটা আর পরে থাকবে ইন্টু এক্স। সো জি এর ভ্যালু দেয়া, আর এর ভ্যালু দেয়া, এক্স এর ভ্যালু দেয়া, জাস্ট ফর্মুলায় বসাও, তোমার গ নাম্বারটা সলভ। মহাকর্ষ অধ্যায়ের ফর্মুলা, মহাকর্ষ অধ্যায়ের ম্যাথ করে দিলাম, মহাকর্ষ অধ্যায় এটা করতে হবে। আবার কি বলছে? সুরঙ্গ পথে ছেড়ে দিলে বলছে দোলনকাল কি নির্ণয় করা সম্ভব কিনা। সো দোলনকাল কেমনে নির্ণয় করবা? টাইম পিরিয়ড সামনে আমরা কি জানি? আমি কিছু জানি না, আমি মুখস্থ করি নাই। তুমি জাস্ট খাতার কোনায় বা তুমি হচ্ছে খাতার শেষ পৃষ্ঠায় যেখানে ইচ্ছা তুমি করতে পারো। যদি তুমি লেখো যে আমরা যে রেস্টোরিং অ্যাক্সেলারেশন সেটা সমান জানি হচ্ছে মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু এক্স, তার মানে এটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ারের ভ্যালু। ওমেগা স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, তাহলে ওমেগা সমান সমান তুমি পেয়ে যাবা জিএম বাই আর কিউব রুট ওভার জিএম বাই আর কিউব। তাইলে তোমার টাইম পিরিয়ড সমান পেয়ে যাবা 2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম। এটাকে এইভাবেও লেখা যায়, যেহেতু তোমার কাছে জি এর ভ্যালু দেয়া, তুমি কেমনে লিখতে পারবা যে জিএম বাই আর স্কোয়ার এটা সমান হচ্ছে জি, তার মানে এখানে পেয়ে যাবা হচ্ছে আর বাই জি, এটাও তুমি লিখতে পারবে। সো আর এর ভ্যালু তোমার কাছে দেয়া, এটা জি এর ভ্যালু তোমার কাছে দেয়া, খুব ইজিলি তুমি এখান থেকে টাইম পিরিয়ড বের করতে পারবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক, আনসারটা বের করবা। ঠিক আছে, পদার্থবিজ্ঞান ল্যাবে একটা সেকেন্ড দোলকের গ্রীষ্মকালে দৈর্ঘ্য পাওয়া গেল বা দোলনকাল পাওয়া গেল কত? গ্রীষ্মকালে দোলনকাল পাওয়া গেল 2 সেকেন্ড। সঠিক সময় পাওয়ার জন্য কি পরিবর্তন করতে হবে নাকি? সঠিক সময় পাওয়ার জন্য কি বলছে?
ছাত্র দৈর্ঘ্য 2% কমিয়ে দিল, ঠিক আছে, যেহেতু দোলনকাল বেশি, দোলনকাল যেহেতু বেশি, টি এর ভ্যালু বেশি, দৈর্ঘ্য কমাও, দোলনকাল কমে যাবে, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় দোলনকালের কার্যকরী দৈর্ঘ্য কত, ঠিক আছে। তার মানে এই যে যখন দোলনকাল 2.1 সেকেন্ড, তখন তোমার কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলছে। এটা একদম বাচ্চাদের জিনিস। টি ইকুয়ালস টু আমরা জানি 2π√L/g। তোমার কাছে এল এর ভ্যালুটা দেয়া, মানে টি এর ভ্যালুটা দেয়া, জি এর ভ্যালু দেয়া, এল এর ভ্যালু বের করবা। এরকম আছে, খুবই ইজি জিনিস, বাচ্চাদের ম্যাথ। তারপর উদ্দীপকের আলোকে ছাত্রটি সফল হবে কিনা, মানে দৈর্ঘ্যটা 2% কমাইলে দোলনকালটা 2 সেকেন্ড হবে কিনা, এটা তোমাকে জাস্টিফাই করতে হবে। তার মানে নতুন দোলনকাল ডিভাইডেড বাই পুরাতন দোলনকাল, তুমি এভাবে বলতে পারো যে নতুন দোলনকাল ডিভাইড বাই পুরাতন দোলনকাল ইকুয়ালস টু হবে √ নতুন দৈর্ঘ্য ডিভাইড বাই পুরাতন দৈর্ঘ্য। দৈর্ঘ্য বাড়াইছে কত 2%, কমাইছে কত 2%। তার মানে পুরাতন দৈর্ঘ্য যদি 100 হয়, নতুন দৈর্ঘ্য 98, রাইট। তাইলে নতুন যে টাইম পিরিয়ডটা সেটা কত হবে, পুরাতন টাইম পিরিয়ডটা হচ্ছে 2.1 সেকেন্ড ইনটু 98 ডিভাইড বাই 100, কত আসে দেখো এই জায়গাতে কত আসে, 2.1 ইনটু √98 ডিভাইডেড বাই 100 আসবে হচ্ছে 2.078। তার মানে এটা কিন্তু পারফেক্টলি 2 সেকেন্ড হবে না, তার মানে বাচ্চাটা সফল হবে না, ঠিক আছে। সেকেন্ড দোলক তখনই হইতো যখন এটা 2 সেকেন্ড হয়ে যায়। একদম একটা বাচ্চা লেভেলের ম্যাথ দিছে, 10 নাম্বার সবার কাছে তুলে দিছে, হাতে তুলে দিছে, কুমিল্লা বোর্ডে, সবগুলা বোর্ডে হাতে তুলে দিচ্ছে। দেখো একটা পেন্ডুলামের ঘড়ি ভূপৃষ্ঠে প্রতি সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়। এটা তো বাচ্চারাও জানে যে প্রতি সেকেন্ডে আসলে একটা অর্ধ দোলন দেয়, একটা সেকেন্ড দোলক। মানে মেইনলি প্রথম লাইন দিয়ে বলে দিছে একটা সেকেন্ড দোলক। পারের উপর নিয়ে গেলে দৈনিক 100 সেকেন্ড কম দেয়। এখান থেকে পারের উপরে টাইম পিরিয়ডও বের করতে পারবা, ঠিক আছে। পারের উপরে টাইম পিরিয়ড আমরা জানি, পারের ব্যাসার্ধ, পৃথিবী ব্যাসার্ধ এবং পারের পৃষ্ঠের জি এর ভ্যালু দেয়া। আমরা যে ম্যাথটা করছি ওইটার মতোই অলমোস্ট। উপরে তুলতে লাগে পাহাড়ের উচ্চতা বের করো, ঠিক আছে। দেখো আমরা একটা জিনিস জানি যে টি প্রাইম বাই টি এটি কষ্ট হয়ে যাবে, দিনে যেহেতু 100 সেকেন্ড সময় হারায় 86,400, সময় যেহেতু হারায় তার মানে সময় কমে, তার মানে মাইনাস হবে হচ্ছে 100 সেকেন্ড। বা তুমি নিজে নিজেও এই জিনিসটা করতে পারো, পাহাড়ের উপরে উঠলে জি এর ভ্যালু কমে, জি এর ভ্যালু কমা মানে টি এর ভ্যালু বাড়া, টি এর ভ্যালু বাড়া মানে এটা স্লো চলবে, মানে এটা মাইনাস হবে 100 সেকেন্ড। সেখান থেকে তুমি এইটুকু রেশিও জানো। তোমার কাছে দরকার কি, পৃথিবীর হাইট বের করা, পৃথিবীর হাইট বের করা দরকার তোমার। তার মানে জি এর রেশিওটা তোমার এখান থেকে বের করতে হবে। তার মানে টি প্রাইম বাই টি যদি হয়, এখানে হবে √ জি বাই জি প্রাইম, জি বাই জি প্রাইম, বা এইচ উচ্চতায় জি, যেটাই বলো না কেন। সো এটাকে আমি এইভাবে লিখতে পারি, প্রাইম না লিখে এইচ উচ্চতায় লেখো, তাহলে তোমার কাছে ইজিয়ার মনে হবে যে এটা এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়। তাহলে এখান থেকে বলো তো তুমি এই √ জি বাই জি প্রাইমের ভ্যালু পাবা। তুমি আবার জানো এইচ উচ্চতায় জি ডিভাইড বাই এইচ মানে ভূমিতে জি, এটা ইকুয়াল হবে হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আগেরটার মতো। দেখো এখান থেকে রেশিওটা পেয়ে গেছো, রেশিওটা এখানে বসাও, আর এর ভ্যালু তোমার কাছে দেয়া আছে, এইচ এর ভ্যালু বের করবা। তার মানে ম্যাথটা খুবই ইজি আমার কাছে, রাইট। ঘ নাম্বারে কি বলছে দেখো, পাহাড়ের উপরে দোলকটিকে সেকেন্ড দোলক তৈরি করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার দৈর্ঘ্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখো গ নাম্বার থেকে আমরা কি জানি, গ নাম্বার থেকে আমরা কি জানি বলতো, গ নাম্বার থেকে এই যে গ নাম্বারের যে ম্যাথটা, এখান থেকে পাহাড়ের উচ্চতায় যে টি, এটা বের করতে পারবো না বলতো। পাহাড়ের উচ্চতায় যে টি, এটা গ নাম্বার থেকে বের করতে পারবো না, অলরেডি পেয়ে গেছি না যে পাহাড়ের উচ্চতায় টি কত। তাহলে পাহাড়ের উচ্চতায় টি কত বের করো না, যে 86,400 ডিভাইডেড বাই 86,300, রাইট। এটাকে 2 দিয়ে গুণ করো। তো মানে পাহাড়ের উচ্চতায় তোমার টাইম পিরিয়ড হচ্ছে 2.0023 এত সেকেন্ড। এখন তোমাকে এটাকে বানাইতে হবে সেকেন্ড দোলক, তার মানে এটা টাইম পিরিয়ড বানাইতে হবে 2 সেকেন্ড। যদি এটা টাইম পিরিয়ড 2 সেকেন্ড বানাইতে চাও, তাহলে কি করতে হবে, দৈর্ঘ্যটাকে ছোট করতে হবে। এখন দৈর্ঘ্যটাকে কত % ছোট করতে হবে, এটাই তোমার কাছে উত্তরে জানতে চাইছে। তাইলে তুমি এখানে দৈর্ঘ্যের সাথে এটা রেশিওটা দেখো, যে টিএইচ বাই তোমার সেকেন্ড দোলকের টি, মানে যেটা আসলে 2 সেকেন্ড, ইকুয়াল লিখতে পারবো হচ্ছে তোমার এল ডিভাইডেড বাই এল, এরকম ভাবে লিখতে পারবো, রাইট। এরকম ভাবে লিখতে পারবো, বাট আমি নাম্বারিং দিয়ে লিখি যেহেতু এটা পরিবর্তন করতেছি। তার মানে আমার নতুন যে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে মনে করো T2, পুরাতন যে টাইম পিরিয়ডটা সেটা মনে করো T1, এটি কষ্ট আমি লিখতে পারবো L1 L2 বাই L1, ঠিক আছে, ঠিক আছে না। এখন আমি নতুন টাইম পিরিয়ডটা কত যাচ্ছি, 2 সেকেন্ড, পুরাতন টাইম পিরিয়ডটা কত আছে 2.023 এত সেকেন্ড। তাহলে এখান থেকে আমাকে বলো তো, এখান থেকে আমি একটা রেশিও পেয়ে গেছি না, L2 বাই L1,
মানে আমার নতুন দৈর্ঘ্যটা পুরাতন দৈর্ঘ্যের তুলনায় কত গুণ হইতে হবে, এটা রেশিও পেয়ে গেছি না? তুমি জাস্ট ক্যালকুলেট করো, এটাকে ভাগ করো 2 দিয়ে, আনসারকে ভাগ করো 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করে আবার স্কোয়ার করো, ইনভার্স করলাম কেন, স্কোয়ার করো, স্কোয়ার করলে তুমি পেয়ে গেছো না এটুকু রেশিওটা 1.0023। আমি কি বলছিলাম, এটার পরিবর্তন বের করতে হলে তুমি যখন এইরকম রেশিও জানবা, তোমার কাছে যখন পরিবর্তন বের করতে বলে, পরিবর্তনের পার্সেন্টেজ বের করতে বলে, কি করবা? একের থেকে বড় যদি হয় রেশিওটা, 1 বিয়োগ করবা, 100 দিয়ে গুণ করবা। তাইলে তোমাকে এখানে কাজটা করতে হবে, এটা থেকে 1 বিয়োগ করতে হবে, মানে দুই পাশে 1 বিয়োগ করবা, যেহেতু রিটেন পরীক্ষা তোমাকে খাতায় করে দেখাইতে হবে, তার মানে দুই পাশে 1 বিয়োগ করবা, -1, দুই পাশে 1 বিয়োগ করবা, ওই পাশে এইটুকু দেখা যাচ্ছে না আই গেস। সো দুই পাশে 1 বিয়োগ করে তুমি আসলে পার্সেন্টেজটা বের করবা, বুঝছো? দুই পাশের একটা বিয়োগ করবা, পার্সেন্টেজটা বের করে দেখবা যে চলে আসবে হচ্ছে 0.23%, 0.23%, বুঝছো? এটা হচ্ছে চিট কোড, যে দৈর্ঘ্যের পরিবর্তন কত করতে হবে, টাইম পিরিয়ডের পরিবর্তন করতে হবে। তুমি জানো যে টাইম পিরিয়ডের নতুন টাইম পিরিয়ড হবে 2 সেকেন্ড, পুরাতন টাইম পিরিয়ডটা আছে হচ্ছে এত, তাহলে নতুন দৈর্ঘ্যটা হবে L2, পুরাতন দৈর্ঘ্যটা আছে L1, তাহলে নতুন দৈর্ঘ্যটা কতটুকু চেঞ্জ করতে হবে, চেঞ্জটা যদি তুমি বের করতে চাও, এই মানটা যদি 1 থেকে বেশি হয়, তার মানে তুমি চাচ্ছ কি L2টা কতটুকু চেঞ্জ করতে হবে, তখন তুমি 1 থেকে বিয়োগ করবা, মানে 1 থেকে বেশি হলে 1 বিয়োগ করবা, আর 1 থেকে যদি ছোট হয় তাহলে 1 থেকে বিয়োগ করবা, ঠিক আছে? এটা হচ্ছে চিট কোড, এটা দিয়ে তুমি খুব সহজে পরিবর্তনটা বের করে ফেলতে পারবে। আর নরমালি তুমি যদি বুঝতে চাও, এমনি বুঝতে পারো যে তোমার L2টা কতটুকু পরিবর্তন, মানে L1 থেকে কতটুকু পরিবর্তন করতে হবে সেটাই বের করতে চাচ্ছ। L2/L1 জানো, L1 থেকে কতটুকু পরিবর্তন করতে হবে সেটাই তুমি চাচ্ছ, তার মানে তোমার কাছে বের করতে হবে L2 - L1 / L2, তাই না? তোমার কাছে আছে মনে করো 100, তোমার কাছে 100 আগে ছিল, 100 আগে ছিল, এখন 102 করতে হবে, তাহলে কতটুকু পরিবর্তন করতে হবে তুমি কেমনে বের করবা? নতুনটা মাইনাস পুরাতনটা, এতটুকু পরিবর্তন করতে হবে, এটাকে পার্সেন্টেজে নিতে হলে এমনি করবে না? সো এটা হচ্ছে তুমি বুঝে বুঝে করতে চাইলে এমনি করবা, বাট চিট কোডটা হচ্ছে নতুনটার দৈর্ঘ্য ডিভাইড বাই পুরাতনটার দৈর্ঘ্য বের করবা, সবসময় নতুনটা উপরে রাখবা, রেশিওটা যদি হয় 1 থেকে বড় তুমি সেটা থেকে 1 বিয়োগ করবা, রেশিওটা যদি হয় 1 থেকে ছোট 1 থেকে বিয়োগ করবা, দেখবা যে খুব সুন্দর করে তোমার রিটেনেও এই জিনিসটা তুমি খুব সুন্দর করে লিখতে পারবা, ঠিক আছে? এখানে 100 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এটাকে পার্সেন্টেজে নিয়েছি, ঠিক আছে? আমি দেখা দিয়ে হচ্ছে এটাকে পার্সেন্টেজে নিয়েছি 100 দিয়ে গুণ করে, বুঝছো? পারবা না? সো আশা করি খুব সুন্দর করে তোমরা ম্যাথ গুলো সলভ করতে পারবা। আর অনেকগুলো সৃজনশীল আছে, আমরা জাস্ট একটু একটু করে দেখি। চল, কি বলছে? একটা সেকেন্ড দোলকের সিলিন্ডারকৃতি বব পানিপূর্ণ অবস্থায় আছে, ববের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ববের দৈর্ঘ্যটা কিন্তু 8 সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, বলছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় কর। গোলকটার এই যে এই দোলকটা আছে, এই দোলকটার কার্যকরী দৈর্ঘ্যটা যেটা, এটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো একটা জিনিস, তোমার এই জায়গাতে একটা সিলিন্ডার আকৃতির কি আছে, বব আছে, তার মানে তোমার একটা দোলকে সিলিন্ডার আকৃতির একটা বব এই জায়গাতে চলে আসে। এটা কি আকৃতি? সিলিন্ডার আকৃতির। এটার দৈর্ঘ্য কতটুকু? এটার দৈর্ঘ্য বলে দিয়েছে তোমাকে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে সেন্টার অফ মাস কত সেন্টিমিটারে আছে? এর সেন্টার অফ মাস তোমার আছে হচ্ছে 4 সেন্টিমিটারে। কত সেন্টিমিটারে? 4 সেন্টিমিটারে। বলে দিচ্ছে যে এটা যে দুলতেছে, এটার দুলন কাল কত, এটা বলে দিচ্ছে। এটা কি সেকেন্ড দোলক, তাই না? সেকেন্ড দোলক, তার মানে এটা টাইম পিরিয়ড 2 সেকেন্ড তোমাকে বলে দিচ্ছে। তাহলে এখান থেকে যে ভরকেন্দ্রের যে দূরত্বটা, সেই এলটা যদি হয় এল, এই এলটা আগে বের করো। এটা তোমার কার্যকরী দৈর্ঘ্য 2π√L/g। এখানে টি এর ভ্যালুটা কত? 2 সেকেন্ড। জি এর ভ্যালুটা কত? 9.8। এটা যদি ধরো তোমার এল এর ভ্যালুটা আসবে হচ্ছে, তুমি যদি ভাগ করো এই জায়গাতে 2কে 2π দিয়ে ভাগ করো, এটাকে স্কোয়ার করো, 9.8 দিয়ে গুণ করো, তোমার এটা চলে আসবে 0.9929 এত মিটার। এটাই হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্য। বাট প্রশ্নটা হয়তো একটু চেঞ্জ করে একটু সুন্দর করার দরকার ছিল, যে সুতার দৈর্ঘ্য কত হবে। দেখো সুতার দৈর্ঘ্য কিন্তু এতটুকু, আর তোমার ববের তোমার হচ্ছে এটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে তোমার টোটাল যে কার্যকরী দৈর্ঘ্য সেটা হচ্ছে এত মিটার। সুতার দৈর্ঘ্যটা কত হবে? এটা থেকে 4 সেন্টিমিটার বিয়োগ করলে সুতার দৈর্ঘ্যটা পেয়ে যাবে, ঠিক আছে? পানিপূর্ণ, এটা পানিপূর্ণ অবস্থায় আছে। এখন ঘ নম্বরে পানিপূর্ণর এই জিনিসটা আমাদের কাজে লাগবে। কি বলছে? ববটা অর্ধেক খালি করলে দুলনটির দ্রুত না ধীরে চলবে সেটা ব্যাখ্যা করো, ঠিক আছে? প্রথমে বলছে এটা সেকেন্ড দোলক। এখন অর্ধেক যদি খালি করো, আমাকে আগে বলো এই রশির দৈর্ঘ্যটা কত, দড়ির দৈর্ঘ্য কত? পুরা কার্যকরী দৈর্ঘ্যটা যদি হয় 99.2 এত সেন্টিমিটার, রাইট? সবটা কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 99.29 এত সেন্টিমিটার।
তাইলে এই সুতার দৈর্ঘ্যটা কত? এই সুতার দৈর্ঘ্যটা কত? সুতার দৈর্ঘ্যটা হবে হচ্ছে 99.29, এটা থেকে 4 সেন্টিমিটার বিয়োগ করো। এটা তোমার ঘ নাম্বারে লাগবে আর কি। 99.2629, এটা থেকে 4 সেন্টিমিটার বিয়োগ করো। তার মানে তোমার সুতার দৈর্ঘ্যটা হচ্ছে 95.29 এত সেন্টিমিটার। এখন যখন তোমার এটা অর্ধেক পানিপূর্ণ, এখানে হচ্ছে এই যে কাজ ক্ষমতা শক্তির কনসেপ্ট এখানে আসবে। যখন এটা অর্ধেক পানিপূর্ণ, মানে এটা পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, যখন অর্ধেক পানিপূর্ণ তখন ভর কেন্দ্রটা থাকে সবসময় পানির উচ্চতার অর্ধেক। পানির উচ্চতার অর্ধেকে সবসময় ভর কেন্দ্রটা থাকে। তাইলে উপর থেকে ভর কেন্দ্রের উচ্চতার দূরত্ব কত? দেখো, এইটুকু হচ্ছে 4, যেহেতু অর্ধেক পানিপূর্ণ, এইটুকু আবার অর্ধেক, মানে 4 এর আবার অর্ধেক, মানে 2, তাই না? সো আলটিমেটলি এইটুকু দূরত্ব হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তাইলে এখন তোমার কার্যকরী দৈর্ঘ্যটা এখন তোমার কত হয়েছে? কার্যকরী দৈর্ঘ্যটা এখন হয়ে গেছে এইটা প্লাস 6 সেন্টিমিটার। তার মানে কার্যকরী দৈর্ঘ্যটা এখন হয়ে গেছে 95.29 প্লাস 6 সেন্টিমিটার, মানে 101.29। তাহলে এখন নতুন টাইম পিরিয়ডটা বের করো, 2π√L'/g। সো সেটা কত আসবে? আনসার 9.8 ইন্টু 2π করো, আসবে হচ্ছে 2.019। তার মানে টাইম পিরিয়ডটা বাড়ছে নাকি কমছে? টাইম পিরিয়ড বাড়ছে, কার্যকরী দৈর্ঘ্য বাড়ছে। টাইম পিরিয়ড বাড়া মানে কি? ধীরে চলা। তার মানে এটা ধীরে চলবে, সেটাই জাস্ট প্রশ্নের উত্তর। প্রশ্নটা খুবই সুন্দর, যে তোমার কার্যকরী দৈর্ঘ্যের এই জায়গাতে একটা ভালো কনসেপ্ট এই জায়গাতে আসছে, যে তোমার ভর কেন্দ্র যদি নিচে নামে, কার্যকরী দৈর্ঘ্যটা আলটিমেটলি বাড়ে। কার্যকরী দৈর্ঘ্য বাড়লে তোমার টাইম পিরিয়ডটা বাড়ে। সেখান থেকে একটা খ নম্বরের প্রশ্ন আসতে পারে, যে একটা সিলিন্ডার আকৃতির বব বা একটা গোলাকৃতির বব, এটা যদি পানি দ্বারা পূর্ণ থাকে এবং পানিটা যদি ছিদ্র করা থাকে, ছিদ্র দিয়ে যদি পানিটা পড়তে থাকে, তাহলে টাইম পিরিয়ডের পরিবর্তন কেমন হবে? প্রথমে যখন পানিটা কমতেছে, তার মানে ভর কেন্দ্রটা নিচে নামতেছে। তার মানে ভর কেন্দ্র যদি নিচে নামে, কার্যকরী দৈর্ঘ্য বাড়তেছে। তার মানে তোমার দোলনকাল প্রথমে বাড়বে। কতটুকু বাড়বে? যতক্ষণ পর্যন্ত খালি না হয় ততক্ষণ দোলনকাল বাড়বে। বাট খালি হয়ে যাওয়ার পরে ভর কেন্দ্রটা আবার কিন্তু মিডিলে চলে আসবে। খালি সিলিন্ডারের ভর কেন্দ্র কিন্তু আবার মিডিলে চলে আসবে। তখন হঠাৎ করে আবার তোমার কার্যকরী দৈর্ঘ্যটা কমে যাবে, মানে দোলনকালটা কমে যাবে। তার মানে প্রথমে দোলনকাল বাড়বে, তারপর হঠাৎ করে দোলনকাল কমে যাবে। বুঝছো? এটা ব্যাখ্যা করবা। ঠিক আছে, পরের সৃজনশীলে যাই। আমরা আরো 4টা সৃজনশীল করব। একটা স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করে 4 সেন্টিমিটার প্রসারিত হলো। এখান থেকে আমরা কি জানি? এখান থেকে তার স্প্রিং ধ্রুবক পেয়ে যাবো, যেহেতু বল এবং দূরত্ব প্রসারণটা দুইটাই দিয়ে দিছে। একে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। এটা মূলত কাজ ক্ষমতা শক্তির ম্যাথ, এখানে করে দেওয়া ঠিক হবে না। কাজ ক্ষমতা শক্তির ম্যাথ, স্প্রিং ধ্রুবক কত, এটা কাজ ক্ষমতা শক্তির ম্যাথ। যেটা আমরা এই অধ্যায়ে না করি, কাজ ক্ষমতা অধ্যায়ে পড়বো। প্রথমটা বের করতে পারবো, F=kx। পরেরটা দুই অবস্থানে কি W1 আর W2 বের করবো, মানে হাফ কে এক্স স্কোয়ার। খুব ইজি ম্যাথ এটা। পরেরটা দেখো, একটা স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, K1 দেওয়া আছে তোমার কাছে। K1 দেওয়া 1000, K2 দেওয়া হচ্ছে 2000, M দেয়া, মানে M যে ভরটা, এই M ভরটা দেয়া 4.5 কেজি। ঠিক আছে, কি বলছে? বস্তু দুইটা অনুসারে এরকম ভাবে ঝোলানো আছে। চিত্রে 2 নং চিত্রে কৌণিক কম্পাঙ্ক কত হবে? ভাই এই যে 2 নং চিত্রে কৌণিক কম্পাঙ্ক কত হবে? কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান, তুমি কি জানো? ওমেগা সমান √k/m। তার মানে √k/m তুমি জানো। m এর ভ্যালু কত? m এর ভ্যালু তুমি জানো 4.5 দেয়া আছে, একদম ইজি ম্যাথ। আর k এর ভ্যালু কত? এই k2 এর ভ্যালু কত? k2 এর ভ্যালু হচ্ছে তোমার কাছে দেয়া আছে 2000। একদম ইজিলি তুমি বের করতে পারবা উত্তরটা। ঘ নম্বরে বলছে m প্রাইম যদি 1 কেজি হয়, m প্রাইমটা যদি 1 কেজি হয়, এটা কত কেজি? 1 কেজি বলে দিছে। m প্রাইমটা যদি 1 কেজি হয়, তাহলে 1 নং এবং 3 নং চিত্রের পর্যায়কাল সমান হবে কিনা যাচাই করো। খুবই সহজ। m1 আমি 3 নং চিত্র 3 এর জন্য বের করি টাইম পিরিয়ড। চিত্র 3 এর জন্য k ইকুইভ্যালেন্ট সেটা কত হবে বলতো? k ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে তোমার এই দুইটার, যেহেতু সিরিজে আছে, তার মানে 1/k1 প্লাস 1/k2, এই দুইটার ইনভার্স, তাই না? সো এখান থেকে k ইকুইভ্যালেন্টটা বের করবা। বের করে এইটার টাইম পিরিয়ড বের করবা, যে 2π√m বাই, মানে 1 কেজি বাই তোমার কি k ইকুইভ্যালেন্ট। টাইম পিরিয়ড একটা আসলো চিত্র 3 এর জন্য। ঠিক আছে, T3 বলি এটাকে। চিত্র 1 এর জন্য বা T1 এর জন্য আমি পেয়ে যাবো 2π√, এটার ভরটা কত? এটার ভরটা হচ্ছে 4.5 কেজি। এটার কে ইকুইভ্যালেন্টটা কত? দেখো, দুই পাশে অ্যাটাচ করা,
তার মানে এই ভরটার এই স্প্রিং দুইটার এক প্রান্ত ভরে লাগানো, আরেক প্রান্ত হচ্ছে ওয়ালে লাগানো, তার মানে এটা প্যারালাল আছে। প্যারালাল থাকলে জাস্ট k1 প্লাস k2। তোমাকে এটাই জাস্ট করতে হবে যে T1 আর T3 এই দুইটা সমান কিনা। সমান হলে সমান, সমান না হলে সমান না। উত্তর আসছে কি সমান হবে। সুন্দর একটা প্রশ্ন এন্ড সহজ একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 2022-এ। একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতার 100 কিলোমিটার গভীরে একটা বিন্দুতে নেওয়া হলো, আবার ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে একটা বিন্দুতে নেওয়া হলো। ঠিক আছে, দুই জায়গাতেই জি এর ভ্যালু কি হবে, কমবে। বলছে দোলনকারের পর্যবেক্ষণ করে দেখা গেল দুই স্থানে সরল দোলক ঢিলে চলে। এটা তো কমন সেন্স। আর এর ভ্যালু এবং জি এর ভ্যালু দেয়া। বলছে দোলকটা সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? এর ববের ব্যাসার্ধ কত? ঠিক আছে, সুতার দৈর্ঘ্য দেয়া, ববের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমাকে আগে ভূমিতে চিন্তা করতে হবে যে সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, এই কনসিডারেশন করতে হবে আমাদের। তাহলে ভূমিতে যদি থাকে সেকেন্ড দোলক, তার কার্যকরী দৈর্ঘ্যটাকে বের করি। তার টাইম পিরিয়ড 2 সেকেন্ড, 2 পাই রুট ওভার কার্যকরী দৈর্ঘ্য L ডিভাইড বাই 9.8। এখান থেকে L এর ভ্যালুটা বের করো। 99 দশমিক কত আসে? 99.29 এরকম আসে না? তুমি জাস্ট বের করো এই জিনিসটা। 99.29 এরকমই তো আসবে, রাইট? 99.29 এরকমই তো আসে তোমার ভ্যালুটা। ক্যালকুলেটর হারাই ফেলছিলাম। সো 2/2 পাই, এটাকে তুমি স্কোয়ার করো, স্কোয়ার করে জি দিয়ে গুণ করো, তাহলে পেয়ে যাবে 99.29। এটা তোমার কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে আমাদের কি থাকে? সুতার দৈর্ঘ্য প্লাস ব্যাসার্ধ, তাই না? সুতার দৈর্ঘ্যটা থাকে প্লাস ববের ব্যাসার্ধটা থাকে, এই যে ব্যাসার্ধটা থাকে, তার মানে আর প্লাস এই সুতার দৈর্ঘ্যটা। তাহলে সুতার দৈর্ঘ্য যদি 99 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধটা কত বলতো? ব্যাসার্ধটা হয়ে যাবে এটা মাইনাস 99, মানে 0.29 এত সেন্টিমিটার। বুঝতে পারছো? ঠিক আছে, এরপর এই বিন্দুর মধ্যে কোন বিন্দুতে সরল দোলক অধিকতর ধীরে চলবে? ভাই দুইটা জায়গাতে জাস্ট টাইম বের করবা, দুইটা জায়গাতে টাইম পিরিয়ড বের করবা। দেখো তুমি অলরেডি জানো যে টি প্রাইম বাই টি বা টি এইচ বাই টি এটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার জি বাই জি প্রাইম। প্রথমে তুমি ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার গভীরে জি এর ভ্যালু বের করবা, 100 কিলোমিটার উচ্চতায় জি এর ভ্যালু বের করে। বলো মহাকর্ষ অধ্যায়ের পড়া, মহাকর্ষ অধ্যায় আমি আবার পড়াবো। সো ভূপৃষ্ঠে 100 কিলোমিটার গভীরে তুমি জি এর ভ্যালু বের করতে পারবা, 100 কিলোমিটার উচ্চতায় জি এর ভ্যালু বের করতে পারবা। দুইটা ভ্যালু যদি বের করতে পারো, দুই জায়গাতে তুমি দুইটা টি এর ভ্যালু বের করবা। তারপর জাস্ট কম্পেয়ার করতে হবে যে কোন জায়গায় ধীরে চলবে, মানে কোন জায়গার টাইম পিরিয়ডটা সবচেয়ে বেশি। যে জায়গার টাইম পিরিয়ডটা সবচেয়ে বেশি, ওই জায়গার দোলকটা তত বেশি ধীরে চলবে। সো আশা করি এটা তোমরা পারবা। এরপরে সৃজনশীলটা, এরপরের যে সৃজনশীলটা আছে সেটা দেখি চলো। ঠিক আছে, যে দুইটা সেকেন্ড দোলকের ববের ভর এত গ্রাম এবং এত গ্রাম, এদেরকে পৃথকভাবে দোলকটিকে এত সেন্টিমিটার ব্যাসার্ধে ঝুলাই দেওয়া হলো। তারপরে দুইটার ববের ভর আলাদা, বাট তাদের দৈর্ঘ্য মানে যে সুতাতে লাগানো ওই সুতার দৈর্ঘ্যটা আবার সেম। রায়হান মন্তব্য করলো তার দোলকটি বেশি শক্তি অর্জন করবে, তার দোলকটা বেশি শক্তি অর্জন করবে। তার মানে ঘ নাম্বারে বলবে রায়হানের উত্তরটা যথার্থ কিনা ব্যাখ্যা করো। এরকমই তো প্রশ্ন আছে সৃজনশীল, রাইট? গ নাম্বারে কি বলছে যে সাম্যাবস্থার মধ্যে 10 সেন্টিমিটার দূরে প্রাবেলের দোলকটির বেগ কত হবে? সুন্দর একটা প্রশ্ন, যে সাম্যাবস্থা থেকে 10 সেন্টিমিটার দূরে পাবেলের যে দোলকটা আছে এই দোলকটার বেগ কত হবে? ঠিক আছে, তাইলে সাম্যাবস্থা থেকে 10 সেন্টিমিটার দূরে পাবেলের দোলকটার বেগ কত হবে এটা বের করতে হবে আমাদের। তাইলে আমরা একটা জিনিস জানি, কি জানি? বেগের ফর্মুলাতে আমরা কি দেখছিলাম যে ভি ইকুয়াল টু যদি সরল দোলন গতি হয় ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম কিছু একটা দেখছি না? এরকম কিছু একটা দেখছি। আমাদের কাছে এ আছে, মানে বিস্তারটা দেয়া, বিস্তারের ভ্যালুটা দেয়া 12 সেন্টিমিটার, এক্স এর ভ্যালুটাও দেয়া 10 সেন্টিমিটার, ওমেগার ভ্যালুটা জানলেই কাজটা হয়ে যাবে। সো আমরা একটা সেকেন্ড দোলকের জন্য বা একটা সরল দোলকের জন্য ওমেগা সমান কি দেখছিলাম? রুট ওভার জি বাই এল, মনে আছে? জি বাই এল এটা ছিল ওমেগার ভ্যালু, সেখান থেকে টাইম পিরিয়ড আসছিল 2 পাই রুট ওভার এল বাই জি। ওই যে একদম আমাদের ফর্মুলা যেটি ডেভেলপ করছিলাম, জি বাই এল আসছিল, রাইট? সো এখান থেকে জি বাই এল এর ভ্যালুটা বের করে, মানে ওমেগার ভ্যালুটা আগে বের করে ওমেগার ভ্যালুটা এখানে বসাও, এ এর ভ্যালু বসাও, এক্স এর ভ্যালু বসাও, ভি এর ভ্যালু চলে আসবে। সো গ নাম্বার আমাদের ডান। আমাদের যে দোলকটা দুলতেছে এটার মোট শক্তিটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে, যেহেতু মোট শক্তি নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, রাইট? তাহলে মোট শক্তি আমরা দুইভাবে বের করতে পারি, এক সাম্যাবস্থানে গতিশক্তি অথবা সর্বোচ্চ বিস্তারে বিয়োগ শক্তি। সেটা সর্বোচ্চ বিস্তারে বিয়োগ শক্তি দিয়েও করা যায়, বাট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সাম্যাবস্থানে গতিশক্তি দিয়ে করা।
তাইলে সাম্যাবস্থানের গতিশক্তিটা কি হবে বলতো? আমরা জানি সাম্যাবস্থানের গতিশক্তি ইকুয়াল টু হয় হাফ এম ভি স্কয়ার, যে কোনো অবস্থানের গতিশক্তি। আর সাম্যাবস্থানে যেহেতু বেগটা সর্বোচ্চ, তার মানে এই অবস্থানের গতিশক্তিটা হয় হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে ওমেগার ভ্যালু তো সবার কনস্ট্যান্ট, যে ওমেগা ইজ টু পাই রুট ওভার জি বাই এল একটা সেকেন্ড দোলকের জন্য, বা তুমি চাইলে ওমেগার ভ্যালুটা সেকেন্ড দোলকের জন্য অন্যভাবে বের করতে পারো টাইম পিরিয়ড থেকে, কারণ সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড 2 সেকেন্ড। সো সেখান থেকে ওমেগার ভ্যালুটা বের করতে পারো। ওমেগার ভ্যালুটা তো কনস্ট্যান্ট। বিস্তারও দুইজনের সমান, দুইজনের বিস্তারই 12 সেন্টিমিটার। তাইলে এনার্জিটা ডিপেন্ড করতে শুধু এম এর উপর না। তাইলে তুমি জাস্ট দুইজনের এম এর রেশিওটা বের করো, যে এনার্জি অফ কার নাম কি তাদের, রাইহান এবং পাবেল। তার মানে রাইহান এনার্জি অফ পাবেল ইকুয়ালস টু হয়ে যাবে এম অফ রাইহান ডিভাইড বাই এম অফ পাবেল। তাহলে এম অফ রাইহান কত? 80 গ্রাম। এম অফ পাবেল কত? তোমার 110 গ্রাম। 110 গ্রাম। তাহলে এখান থেকে রেশিওটা বের করো। তোমার এম অফ রাইহান ইকুয়ালস টু হয়ে যাবে, রেশিওটা হয়ে যাবে 80 ডিভাইড বাই 110, 0.72 ই অফ কি পাবেল। তার মানে রাইহান মন্তব্য করলো তার দোলকটি বেশি শক্তি অর্জন করবে। এটা আসলে কি ট্রু? না, ট্রু না। কারণ তুমি এই জায়গাতে দেখো যে রাইহানের যে এনার্জিটা, এটা পাবেলটা থেকে আরো কম, বিকজ একটা একের থেকে ছোট রাশি দিয়ে তুমি এখানে গুণ দিচ্ছ। তার মানে এই শক্তিটা কিন্তু আরো কম হয়ে যাবে। তার মানে তার যে মন্তব্যটা, সেই মন্তব্যটা কিন্তু সঠিক না। তো আশা করি খুব সুন্দর করে তোমাদের এই পুরো অধ্যায়টা আমরা এই পুরো সিরিজে কভার করতে পারছি। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমাদের ক্লাসের যে গ্রুপটা আছে, ক্লাসের গ্রুপে তোমরা জাস্ট তোমাদের ফ্রেন্ডদের সাথে এই প্লেলিস্টটা শেয়ার করে দিও, যে এই প্লেলিস্টটা যদি কমপ্লিট করতে চায় তারা যেন এই যে লেকচারগুলো আছে, এই 5টা লেকচার দেখেই যেন এই প্লেলিস্টটা কমপ্লিট করে। সো তোমাদের সাপোর্ট ছাড়া আসলে অন্যদের কাছে পৌঁছানো সম্ভব না। সো তোমাদের সাপোর্ট পেলেই আসলে অন্যদের কাছে পৌঁছানো সম্ভব হবে। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করো যে পর্যায়বৃত্ত গতি অধ্যায়টা করতে হলে যেন ইমন ভাইয়ের প্লেলিস্টটা দেখে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। এন্ড কমেন্টে জানাও যে অন্য কোন অধ্যায়ের প্লেলিস্ট তোমরা চাও। অনেক সুন্দর একটা জার্নি ছিল, কমেন্টে জানাই দিও যে ভাইয়ের সাথে আর কোন অধ্যায়টা তোমরা শেষ করতে চাও। ভালো থেকো সবাই।